জি, লাইভ শুরু হচ্ছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথমেই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, আমাদের সেই ছোট্ট শিশু রাসেল সহ সেই 15ই আগস্টে কালো রাত্রে 18 জন ব্যক্তি যারা নির্মমভাবে ঘাতকের বুলেটে নিহত হয়েছেন। শুধু তাই নয়, সেদিন নিহত হয়েছিলেন বঙ্গবন্ধুর যিনি নিরাপত্তারক্ষী ছিলেন সেই কর্নেল জামিল সহ প্রতিরোধ যোদ্ধারা, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, এভাবে 15ই আগস্ট থেকে শুরু করে টানা প্রায় 1982-83 সাল পর্যন্ত চলেছে এই বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারীদের উপর নির্যাতন। আজকের এই অনুষ্ঠানটি আমরা করতে যাচ্ছি আকাশ বাংলার পক্ষ থেকে। আপনারা সকলেই জানেন যে আমাদের অনুষ্ঠানটির নাম আমরা দিয়েছি রক্তের আক্ষরে লেখা শোকাবহ অগাস্ট। আমাদের আজকের আলোচনার বিষয় হলো বঙ্গবন্ধু হত্যা, 75-এর প্রতিরোধ এবং পূর্বাপর। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমাদের অনুষ্ঠান পর্বে চলে যাচ্ছি। আমাদের আজকের অতিথি হিসেবে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে আমাদের সাথে আছেন আহ ওবায়দুল মুকতাদির চৌধুরী, যাকে আমরা সবাই রবিউল ভাই হিসেবে চিনি, যিনি জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, 75-এর প্রতিরোধ যোদ্ধা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী কমিটির সদস্য। অনেক আগে আগে ছিলাম, এখন এখন নাই, সরি শহীদ ভাই, আমি প্রাক্তন সদস্য। জি জি, প্রাক্তন সদস্য আমাদের সাথে যুক্ত হয়েছে। সর্বোপরি একটি আমাদের কাছে ওনার পরিচয়, সেটি হলো উনি বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিরোধ যোদ্ধা এবং আমাদের বঙ্গবন্ধুর খুব কাছের একজন ব্যক্তি। আমাদের সাথে যুক্ত আছেন তখনকার সময়ে যিনি ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আজকের যিনি অধ্যাপক অধ্যাপক ডক্টর ম স আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বাংলাদেশ সংবাদ সংস্থার যিনি চেয়ারম্যান হিসেবে আছেন, আমাদের আরিফিন স্যারকে স্বাগতম জানাচ্ছি। আমাদের ওবায়দুল মুকতাদির চৌধুরী রবিউল ভাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আরেকজন প্রতিরোধ যোদ্ধা যিনি যুক্ত হয়েছেন, যিনি শুধু প্রতিরোধ যোদ্ধা নেই, যিনি বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়ে বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন, সেই মুক্তিযোদ্ধা, 75-এর প্রতিরোধ যোদ্ধা, বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ, সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্তকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আরেকজন যুক্ত হবেন এস এম কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে দর্শকরা আমাদের অতিথিদের কাছে আপনারা সরাসরি পাঠাতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের সেই উত্তর দেব। এবং আমাদের এই অনুষ্ঠানটি টানা 1 ঘন্টা চলবে। আপনাদের সকলকে নিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচক যিনি যারা আছেন তাদের কাছে। প্রথমেই আমি ওবায়দুল মুকতাদির চৌধুরী রবিউল ভাইকে জানতে চাইবো যে বঙ্গবন্ধুর হত্যা, 75-এর প্রতিরোধ এবং পূর্বাপর, এই বিষয়ে আপনি বলবেন। এবং আপনি জানেন বাংলাদেশ ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে আপনার 18ই অক্টোবর, আমি যদি ভুল না করে থাকি, সেটি হলো যে টানা বঙ্গবন্ধুর হত্যার 15ই আগস্টের পরে 42 দিন ছুটির শেষে আপনারা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। আমি আপনার কাছে এই বিষয়টি জানতে চাইবো। সেখানে রাষ্ট্রপতির গাড়ি বহরের বদলে এসেছে আপনার এই ক্যাম্পাসে প্রবেশ করে যে সামরিক যন্ত্র দানব, এবং সেখানে ছাত্রীদের হলে বিভিন্নভাবে রেড করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। মেজর কর্নেল তারা গিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে মার্শাল্লাহ ভঙ্গ করা যাবে না, যদি করে তাহলে গুলি করা হবে। এবং ভিতরে সৈন্যরা ঢুকে ছাত্রীদেরকে বিভিন্ন ভাবে গালাগালি এবং হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সেই বিষয়ে আমাদের থেকে জানতে চাবো। প্রথমে জানতে চাইবো যে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল, আপনারা সেদিন ব্যাপক একটা আয়োজন নিয়েছেন। আমরা সেদিন হারালাম আমাদের জাতির জনক। শুরু করতে যাচ্ছি আমাদের ওবায়দুল মুকতাদির ভাইয়ের মুখ থেকে। ধন্যবাদ শহীদ সাহেব আপনাকে এবং আকাশ বাংলাকে। আপনি খুবই একটা আজকের দিনে এইরকম একটি আলোচনার সূত্রপাত করে একটা বড় কাজ হয়েছে বলে আমি মনে করি। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে, গভীর শ্রদ্ধা ভরে, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তার সুপ্রিয় সহধর্মিনী এবং যিনি আমাদেরও প্রিয় মা ছিলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ কামাল। স্পেশাল এটা বলবো এই জন্য যে আমরা দুজন আছি জাতীয় ছাত্রলীগের সদস্য, বাকশালের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর যে বাকশাল, যে অজয় দাশগুপ্ত এবং আমি, সেখানে শেখ কামালও আমাদের একজন সহকর্মী ছিলেন, সচিব সহকর্মী ছিলেন জাতীয় ছাত্রলীগের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে। তারপরে ওইখানে আমি শ্রদ্ধা জানাই যে শেখ জামাল যিনি সেনাবাহিনীতে ছিলেন তার প্রতি, এবং বেগম সুলতানা কামাল, রোজি জামাল, শেখ রাসেল, শেখ ফজলুল হক মনি প্রমুখের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। এটা আমার কাছে একটাই লজিক। তারা জানতো যে হত্যা না করে তাদের পক্ষে ক্ষমতা থেকে বঙ্গবন্ধুকে উৎখাত করা সম্ভব নয়। আর বঙ্গবন্ধুকে যদি উৎখাত করা না যায়, ক্ষমতা থেকে যদি সরিয়ে দেওয়া না যায়, তাকে জোর করে তার পেছনে থেকে সামরিক শাসন চালাবেন এই পরিস্থিতি ছিল না। সুতরাং তারা হত্যার পথই বেছে নিয়েছিল, এবং তারা জানতো যে বাংলাদেশকে যদি পুনরায় পাকিস্তানি ভাবধারায় নিয়ে আসতে হয়, তাহলে এছাড়া আর কোনো পথ নেই, গত্যন্তর নেই। তাই মুশতাক এবং তার যে রাজনৈতিক সহযোগীরা ছিল, যাদের নাম আপনারা সকলেই জানেন, আমি আর এই নামগুলো এখন উচ্চারণ করতে চাই না, খন্দকার মুশতাকের সাথে যারা ছিল এবং সেনাবাহিনীর যারা ছিল, তারা সকলে একত্রিত হয়ে একটি চক্রান্ত করে আপনার হত্যা করেছিল। সেদিন অজয় দাও ছিলেন, আমিও ছিলাম। আমরা সকলেই ডাকসুর নেতৃত্বে, তখন ডাকসুর ভিপি ছিলেন তখনও মুজাহিদুল ইসলাম সেলিম, এবং জেনারেল সেক্রেটারি হিসেবে মাহবুব জামান কাজ করছিলেন। আমরা বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগমনের সকল প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছিলাম, আয়োজন নিয়ে কাজ করছিলাম, এবং আমাদের কলা ভবনের যে ডিন অফিস, সেটাকে আমরা তখন আমাদের অস্থায়ী কার্যালয় হিসাবেও আমরা ব্যবহার করছিলাম। সেখান থেকেই আমরা একেবারে সর্বশেষ, আমার ঠিক সময়টা মনে নাই, অজয় দা এইসব ব্যাপারে খুবই পারঙ্গম ব্যক্তি, সময় মনে করা রাখা এবং তারিখ মনে রাখা, এই ব্যাপারে আমার একটু দুর্বলতা আছে, তো সময়টা মনে নেই। সর্বশেষ শেখ কামালের সাথে আমরা টেলিফোনেও কথা বলেছিলাম। আপনারা জানেন যে শেখ কামালও আমাদের সাথে কিন্তু ছিলেন, মাত্র ঘন্টাখানেক আগে উঠে গিয়েছেন, এবং তিনি সদ্য বিবাহিত বলে অনেকটা তাকে জোর করেই 32 নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরের ঘটনা তো আপনারা জানেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার যে ফলাফল, এটা হলো যে আমরা হতবিহ্বল ছিলাম। আমাদের সামনে অন্ধকার ছিল, আমাদের সামনে কোনো পথ ছিল না। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করেছি, কোথাও থেকে কোনো রকমের সাড়া পাওয়া যায়নি। যারা সেনাবাহিনী তো একটা অংশ, তারাই পুরা সেনাবাহিনী, এরকম একটি অবস্থা ছিল, কারণ সেনাবাহিনী থেকে কোনো প্রতিরোধের কথা শোনা যায়নি। সুতরাং আমরা যে সেনাবাহিনীর যে অংশটি, যে বিদ্রোহী অংশটি, যে ধিক্কারজনক কাজটি করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদেরকে আমরা পুরো সেনাবাহিনী মনে করেছি তাৎক্ষণিকভাবে আর কি। তো সুতরাং আমরা প্রতিরোধ করার কথা, আমরা ছাত্র কর্মীরা কতটুকু প্রতিরোধ করতে পারি যদি আমাদের জাতীয় নেতৃত্ব এগিয়ে না আসে। আনফরচুনেটলি আমাদের জাতীয় নেতৃত্বের কেউ সামনে এগিয়ে আসেননি এবং প্রতিরোধ করার জন্য চেষ্টাও করেননি। আমার মনে আছে, অজয় দা যদি আমাকে সমর্থন করবেন আশা করি, যে আমরা ওইখান থেকে বের হয়ে আমরা বেশ কয়েকজন
নেতার কাছে, আওয়ামী লীগ নেতা বা বাকশালের নেতা বলেন, তাদের কাছে গিয়েছিলাম। তাদের কাছে আমরা কোনো ভালো দিক নির্দেশনা তো দূরের কথা, ভালো আচরণও কারো কারো কাছে পাইনি। এবং সেখান থেকে আমাদেরকে হতোদ্যম হয়েই ফিরতে হয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম, যে মনে করেছিলাম যে ওনাদেরকে সাথে নিয়ে আমরা হয়তোবা তাৎক্ষণিকভাবে একটা প্রতিবাদ করা যায় কিনা সেটা চিন্তা করেছিলাম, কিন্তু আমরা ছাত্র কর্মীরা সেদিন এই কাজটা করতে পারিনি। এটাও আমাদের একটা ব্যর্থতা। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে এখন এটা দায়িত্ব নেই যে ব্যর্থতা। আমরা তখন গিয়ে আমাদের একজনের বাসায় আমরা আশ্রয় নিয়েছিলাম। সেই বাসাটি হলো আপনার মফিদুল হক সাহেব, প্রখ্যাত সংস্কৃতি কর্মী এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, ওনার বাবার বাসায় আশ্রয় নিয়েছিলাম। সেখানে আমরা সন্ধ্যা পর্যন্ত সেখানে সকলেই ছিলাম। এটা তো একটা বিশাল ষড়যন্ত্র, এবং এর একটা রাজনৈতিক দিক আছে, এর একটা সামরিক দিকও আছে। এবং সামরিক এবং রাজনৈতিক দিক, সামরিক দিকটা অনেকটাই উন্মোচিত হয়েছে আপনার বিচারের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু যে হত্যাকারীদের যে বিচার হয়েছে সেটার মধ্য দিয়ে। কিন্তু আনফরচুনেটলি এর যে রাজনৈতিক দিক আছে, এর যে ষড়যন্ত্রকারী রাজনীতিবিদ যারা ছিল, তাদের মুখোশটা কিন্তু উন্মোচিত হয়নি। তাদের মূল ইয়াটা কি ছিল? শুধু মুশতাক মারা গিয়েছে, হয়তো মুশতাক থাকলে মুশতাকের একটা ট্রায়াল হতো, আর কয়েকজন মানে প্রাক্তন আওয়ামী লীগ নেতার ট্রায়াল হয়েছে, এছাড়া তো আর কিছু হয়নি। এইটা একেবারে সরাসরি মার্ডারের সাথে জড়িত ছিল বলে কয়েকজন সেনা মানে অবসরপ্রাপ্ত কুলাঙ্গার সেনা কর্মকর্তার ফাঁসি হয়েছে এবং কয়েকজন ফাঁসির আদেশে আছে। কিন্তু রাজনীতিবিদদের কিন্তু এই জেল জুলুম দিয়ে কোন রকমে শেষ করে দেওয়া হয়েছে, তাদের কোনো পূর্ণাঙ্গ বিচার হয়নি। এবং একটা দাবি ছিল, ক্ষীণ হলেও ওই দাবি ছিল, যে একটা ট্রাইব্যুনাল করে অথবা একটা কমিশন করে পূর্ণাঙ্গ তথ্যটাকে তুলে আনার জন্য, যে এটা কে করেছিল। তো যাই হোক, এইগুলা ছিল। আমরা এর মধ্যে ছাত্র যুবকরা, যদিও আমরা সন্ধ্যার সময় যার যার ডেস্টিনেশনে চলে যাই। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? পরবর্তীকালে আমরা যে পরবর্তীকালে আমরা অতি অল্প সময়ের মধ্যে 10 থেকে 15 দিনের ভিতরে আবার বিভিন্ন ভাবে আমরা খোঁজ খবর নিয়ে নিজেরা বসার চেষ্টা করলাম। এর মধ্যে মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব ছিলেন, এর মধ্যে নুহুল আলম লেনিন সাহেব ছিলেন, আমাদের ইসমত কাদির গামা ছিলেন, অজয় দাশগুপ্ত ছিলেন, আমি ছিলাম, আমাদের আরো কয়েকজন বন্ধু বান্ধব ছিল। আমরা কিন্তু চেষ্টা করেছিলাম, আমরা চেষ্টা করেছি, এবং তারই ফলশ্রুতিতে আপনারা জানেন কিনা জানি না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন খোলা হলো প্রথম মিছিলটা যারা অর্গানাইজ করেছিলাম, এটা কিন্তু ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন হিসেবে করিনি। আমরা করেছি বাকশালের অঙ্গ সংগঠন জাতীয় ছাত্রলীগ হিসেবে। আমরা প্রথম মিছিলের অর্গানাইজ করি, এবং সেই মিছিলের প্রথম যিনি স্লোগান তুলেছিলেন তিনি হলেন মাহবুব জামান, ডাকসুর তদানীন্তন সাধারণ সম্পাদক। জয় বাংলা স্লোগান দিয়ে, এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নিবে, এই স্লোগান দিয়ে, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আমরা মিছিল করেছিলাম। আমাদের সেই মিছিলে খুব বেশি লোক ছিল তা মনে হয় না, কিন্তু আমাদেরকে অনেকেই নীরবে স্বাগত জানিয়েছে। কেননা এর পরের দিন যখন আমরা মিছিল করি, তাইলে প্রথম দিন যে মিছিল ছিল তার চেয়ে অনেক অনেক বেশি লোক সমাগম হয়। তারপরেও আমরা মিছিল করতে গিয়েছিলাম। সেদিন জাতীয় ছাত্রদল নামে, ছাত্রদল মশিউর রহমান জাদু মিয়ার একটা গ্রুপ, রাইট, আমাদেরই এক সময়কার বন্ধু, ওনার নেতৃত্বে আমাদের উপরে আপনার আক্রমণ করে, এবং সেই আক্রমণকে কিন্তু আমরা প্রতিহত করেছিলাম। আমরা কিন্তু পিছু হটিনি, এবং আমাদের আক্রমণের মুখে ছাত্র জনতা, ছাত্ররা এত বেশি, ছাত্রীরাও আমাদেরকে সহযোগিতা করছিল, যে জন্য ওরা দাঁড়াতে পারেনি, কারণ ওরা ছিল গণবিচ্ছিন্ন। আর আপনি যেটা বললেন যে 15ই আগস্টে কিন্তু সকালে আপনার এই ট্যাঙ্ক নিয়ে, আমি শুনেছি, আমি তো ওই সময়টাই ছিলাম না, যে আমাদেরকেও খোঁজ করেছে, নাম ধরে ধরে। সূর্যসেন হলে আমি থাকতাম, সেখানে গিয়েছে, এরকম মহসিন হলে গিয়ে খোঁজ করেছে, যেমনি অজয়দার যে ছিল আপনার জগন্নাথ হল, সেই সব জায়গায় গিয়ে তারা খোঁজ করেছে, নানান ভাবে হুমকি দামকি দিয়েছে, এইগুলা তারা চালিয়েছিল। তার মধ্যেও
আমরা কাজ করেছি। আমরা এই যে মিছিলগুলো করেছি, তারপরে আমরা সিদ্ধান্ত নিই এই 4 নভেম্বরের যে মিছিল হবে, যে বটতলা থেকে বঙ্গবন্ধুর ভবন পর্যন্ত, এটা কিন্তু আমাদের একটা পরিকল্পিত সিদ্ধান্ত। আমাদের ছাত্র যুবরা যারা আমরা কাজ করছিলাম, আমাদের সাথে কিছু জাতীয় যুবলীগ বলে পরিচিত, মানে ছাত্র যুব, হ্যাঁ, তাদেরও অনেকেও আমাদের সাথে একমত হয়ে কাজ করছিলাম। আমরা খুব বেশি যে জাতীয় ছাত্রলীগের যে খুব নেতৃস্থানীয়, এই যদি আমাদেরকে ধরেন তাহলে আমরাই ছিলাম তখন আওয়ামী লীগের নেতা, আমরাই ছিলাম বাকশালের নেতা, আমরাই ছিলাম ছাত্রলীগের নেতা, আমরাই ছিলাম তখন যুবলীগের নেতা, সব আমরাই ছিলাম। আমরা এই কাজগুলো করেছি। এবং এই 4 জানুয়ারির আর এই 4 নভেম্বরের মিছিলকে অর্গানাইজ করতে গিয়ে আমার মনে আছে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্লাসে যে আমরা বক্তৃতা দিয়ে স্যারদের অনুমতি নিয়ে আমরা প্রবেশ করেছি, এবং সেখানে আমাদের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমরা ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছি। কোথাও থেকেও আমরা, সব জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি, নীরব এবং সরব সমর্থন পেয়েছি। কোথাও থেকে আমরা এক ফুটা বাধাও পাইনি। সুতরাং বলতে পারি যে 4 নভেম্বরে আমরা যে মিছিলের আয়োজন করেছিলাম, সেটা বলা যায় যে এটাতে ছাত্রদের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল। বাইরের জনগণের অংশগ্রহণও সেদিনের মিছিল থেকে বোঝা যায়, বাইরের জনগণও অনেক বেশি অংশগ্রহণ। সেখানে 3 নভেম্বরে যে ঘটনাবলী ঘটে, সেই ঘটনাবলী যদি না ঘটতো তাহলে হয়তোবা আরো অনেক বড় মিছিল আয়োজন হতো, সারা ঢাকা শহরকে মিছিলে ভরিয়ে দেওয়া যেত, এরকম একটি পরিস্থিতি ছিল। আমরা একেবারে যারা বলে যে বঙ্গবন্ধুর হত্যার পরে কোনো প্রতিবাদ হয় নাই, প্রতিরোধ হয় নাই, আসলে আমরা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছি, কিন্তু মানুষের ভিতরে ক্ষোভ ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ছিল, সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। এটা আমাদের নেতৃত্বের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। আমাদের যারা সিনিয়র নেতা ছিল তারা এটার ব্যর্থতার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। আর আমরা যারা যেদিন আয়োজন করেছিলাম, আমাদের ক্যাটাগরি কি, আমরা কেউ 3য় শ্রেণীর, কেউ 3য় স্তরের অথবা 4র্থ স্তরের নেতা। আমাদের কোনো মানে আপনার দলীয়, আর আমরা দলীয় রাজনীতি তো খুব একটা পরিচিত নয়, আমরা শুধু ছাত্রদের অঙ্গনেই খুব বেশি পরিচিত ছিলাম, এবং কেউ কেউ যুবদের মধ্যে পরিচিত ছিল। মাননীয় সংসদ সদস্য, আমি বিনয়ের সাথে আপনাকে বলবো, বিনয়ের সাথে বলছি, আপনি যেটা বললেন যে আপনারা ব্যর্থ হয়েছেন, আমি যেটা মনে করি, অযোধ্যা আছেন, আমাদের শিক্ষক আরিফিন স্যার আছেন, আপনারা প্রতিরোধ যোদ্ধা যারা বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য মাঠে নেমেছেন, আপনারা কিন্তু ব্যর্থ হন নাই। বাঙালি জাতি আপনাদেরকে যতদিন বাংলাদেশ থাকবে আপনাদের স্মরণ করবে। আমি শুধু আমি নিজেকে অপরাধী ভাবি এই জন্য যে আমি তাৎক্ষণিকভাবে, আমি 15 তারিখের সকালেই আমি কেন পারলাম না, কেন আমি স্লোগান নিয়ে যেতে পারলাম না, এই অপরাধ বোধ আমার আছে। 15 তারিখের সকালে আমার যাওয়া উচিত ছিল। পাতায় যদি দেখি, মাননীয় সংসদ সদস্য, আমরা যদি ইতিহাসের পাতায় দেখি, তাহলে দেখছি যে ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে আপনি সহকারে কাজী আকরাম হোসেন, রবিউল আলম, আপনার কথা রবিউল আলম চৌধুরী, মমতাজ ভাই, মমতাজ হোসেন, খালেদ খরুম, আমি এদের নামগুলি অজয় দাশগুপ্ত, শহীদুল আলম বাদল, মাহবুব জামান, জি আমি পড়তেছি, শহীদুল আলম আপনার বাদল, তারপরে হলো মাহবুব জামান ভাই, যিনি ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন, ছাত্র ইউনিয়নের নেতা, মৃণাল সরকার, কামরুল আহসান খান, ক্ষমা জাহাঙ্গীর, রাহুল মজনুন চুন্নু, মুকুল বোস, সবাই ছিল, মোস্তফা জালাল মহিউদ্দিন, এই ধরনের অনেকে ছিল আপনাদের সাথে। প্রথম দিনের মিছিলে মোস্তফা জালাল মহিউদ্দিন অনুপস্থিত ছিলেন, প্রথম দিনের মিছিলে ছিলেন না, বা দ্বিতীয় দিনের মিছিলে ছিলেন না। মোস্তফা জালাল মহিউদ্দিন স্লোগান দিয়েছিলেন, পরবর্তী এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিবের জন্ম নেবে, কিন্তু জয় বাংলা দিয়ে শুরু করেছিলাম, আমরা জয় বাংলা দিয়ে শুরু করেছিলাম। আমি তো বলেছি যে মাহবুব জামান প্রথম জয় বাংলা স্লোগান দেন, একটা ছোট্ট বক্তব্য রেখে, বক্তব্যটা কি লেনিন ভাই দিয়েছেন অথবা মাহবুব জামান দিয়েছেন, আমার ঠিক আপনাদের দাবি ছিল বঙ্গবন্ধুর স্মৃতিতে জাতীয় শোক দিবস ঘোষণা, সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা, রাজবন্দীদের মুক্তি, 15 আগস্ট ও 3রা নভেম্বরে হত্যার জন্য দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
এটা হলো পরবর্তীকালে এসেছে। আমরা যখন প্রথম মিছিলটার কথা বলি, সেই প্রথম মিছিলে এত কিছু আমরা দাবি দাওয়া নিয়ে হাজির হয়নি। আমরা আমাদের অবস্থানটা বোঝার চেষ্টা করছিলাম, এবং আমরা যখন দেখলাম যে না, আমাদের অবস্থান খুবই ভালো, এবং আমরা সরকার নিয়ন্ত্রিত তদানীন্তন যে দুষ্ট চক্রের, রাজনীতির দুষ্ট চক্রের যারা ক্ষমতাবান ছিল, তাদের যে প্রতিনিধিরা, ছাত্র প্রতিনিধিরা এখানে যে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল, সেটাকে যখন আমরা ফয়েল করে দিতে পেরেছি, তখন আমরা আমাদের আস্থা অনেক বেশি পেয়েছি। আমরা বুঝেছিলাম যে না, আমাদের ইয়ে আছে, বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা কোনোটাই কমতি নাই, আমরা পারবো নিজেদেরকে অর্গানাইজ করতে। এখানে একটা কথা আপনাকে বলতে হয়, এই যে আপনার 15ই আগস্টের যে প্রতিরোধ সংগ্রাম, এটার কিন্তু দুইটা পর্যায় আছে। একটা হলো মুশতাক যতদিন ক্ষমতায় ছিল তখন প্রতিরোধ সংগ্রামটা ছিল একরকম, আর মুশতাক ক্ষমতাচ্যুত হওয়ার পরে প্রতিরোধ সংগ্রামটা আরেক রকম। এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, কারণ হলো যে না, এটা একটু বুঝতে হবে এই জন্য যে মুশতাক আওয়ামী লীগের লোক ছিল, সুতরাং তখন আওয়ামী লীগের অনেকেরই ভূমিকা একটা প্রশ্নবোধক ছিল। কিন্তু মুশতাক সরে যাওয়ার পরে তাদের অনেকেই আবার ভুল পাল্টে আবার আমাদের সাথে আসার একটা চেষ্টাও করেছিল। সেই সমস্ত বিষয়গুলোকে স্মরণ রাখতে হবে। জি, আবার আসবো, কারণ আপনার কাছে আরো জানতে চাইবো, সেদিন আপনারা লিফলেট তৈরি করেছিলেন সরকারি বাহিনীর, এই যে অবৈধ সরকার বাহিনীর অবশ্যই রক্তচক্ষু অপেক্ষা করে আপনারা সেটা বিলি করেছেন, ছাত্র ইউনিয়নের 3 জন নেতা গ্রেপ্তার হয়েছেন, সবকিছু জানবো। আমি চলে যাব এখন অজয়দার কাছে। অজয়দা, আপনি তো সরাসরি সাক্ষী, আপনি মিলাদের আয়োজন করেছেন, জালাল ভাই আপনি জিলাপি নিয়ে আসছেন, মিলাদ করতে আপনার অনেক কষ্ট হয়েছে, বেগ পেতে হয়েছে, সবকিছু মিলিয়ে অজয়দা আপনার কাছ থেকে জানতে চাইব সেদিনের ঘটনা প্রবাহ। অজয় দাশগুপ্ত সিনিয়র। ধন্যবাদ। আমরা এই পূর্বাপর যেগুলো বললেন আপনি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্য যারা নিহত হয়েছেন, জেলখানায় জাতির 4 নেতা নিষ্ঠুরভাবে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। এবং বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে ঘাতকদের বিচারের দাবি যারা সামনে নিয়ে এসেছেন, এবং এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা সক্রিয় ছিলেন নানাভাবে, সে কোটি কোটি মানুষ। কিন্তু আমার একটা মনে আছে যে 80-র দশকে এরশাদ যখন ক্ষমতায়, তখন এরশাদ এখনকার যে ওসমানী উদ্যান, সেটা তখন খোলা জায়গা ছিল, সেখানে একটা সমাবেশ ডেকেছিলেন রাষ্ট্রপতি হিসাবে। সেইখানে জনতার বিক্ষোভে এবং এরশাদের দলের মধ্যেও অন্তর্কলহে সেই মিটিংটা ভণ্ডুল হয়ে গেল। সেই ভণ্ডুল হয়ে যাওয়ার পরে দেখা গেল যে ঘন্টা খানেকের মধ্যে গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ এলাকা, পুরো রাজপথ তখন মানে বঙ্গবন্ধু সমর্থকদের দখলে চলে গেল। এবং এখনকার মতো তার জাতির পিতার ছবি পাওয়া যেত না, 1-2 জন একেবারে সাধারণ মানুষ, লুঙ্গি ছেঁড়া গেঞ্জি পরা মানুষ, তারা ওই কোথায় পুরানো ক্যালেন্ডারে কোন দোকানে পেয়েছে বঙ্গবন্ধুর ছবি, সেই ছবি নিয়ে। এবং এই যে সংগ্রামগুলো, কিংবা এক সময় যখন 10 দলীয় ঐক্যজোট হয়েছিল এই জিয়ার শাসনামলে, তখন বঙ্গবন্ধু পাল্টা হিসাবে জাসদের কিছু লোকজন মেজর জলিলকে, বঙ্গবন্ধু আর জলিল যেন সমান, এরকম একটি, তো সেই সময় যারা লড়াই করেছে সবার তাদের ত্যাগ, এগুলো অবশ্যই আজকের দিনে আমাদের স্মরণ করতে হবে। বঙ্গবন্ধুর বিচারের জন্য দীর্ঘ চেষ্টা করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণের পরে উৎসাহ সৃষ্টি হয়েছে, নতুন করে সংগঠিত হয়েছে। এই কারণেই কিন্তু আজকেও আমরা এই বঙ্গবন্ধু হত্যা তার 45 বছর পরে একেবারেই মুক্ত পরিবেশে, শুধু আমাদের দেশে না, সারা দুনিয়ার প্রেক্ষাপটেই কিন্তু, এমনকি যখন এই করোনার কারণে গোটা দুনিয়া এক ধরনের অচল স্থবির, তখনও কিন্তু আমরা এই আলোচনাটা করতে পারছি। আমরা, আপনি যে ঘটনাটা বললেন যে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ, এবং সেই যে বিশ্ববিদ্যালয় মসজিদে মিলাদ, সেটা কিন্তু প্রথম
15ই আগস্ট পালন 76-এ, 1 বছর পরে। এই 1 বছর কিন্তু আমরা বলতে পারি, যেমনটি মুক্তাদির সাহেব, রবিউল ভাই বললেন, আমরা কিন্তু এক মুহূর্তের জন্য পথ ছাড়িনি, রাজপথ ছাড়িনি। সেটা রাজপথ যে সবসময় পিচ ঢালা রাজপথ তা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে আমাদের যে যোগাযোগের কেন্দ্র, আমার নিজেরও মনে আছে, আমি জগন্নাথ হলের 68 নম্বর রুমে থাকতাম হল সংসদের সাধারণ সম্পাদক হিসেবে। সেটা সারা বাংলাদেশের ছাত্রদের যোগাযোগের একটি কেন্দ্রে পরিণত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা আমি বলবো যে আমরা বিশ্ববিদ্যালয়ে থাকতে পেরেছি, সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতো। আমরা 15 আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ের আশপাশগুলোতেই আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ করেছি, মিটিং সমাবেশ করেছি, এবং এই যে পরিকল্পনাগুলো বলেছি, যেটা আমরা কিন্তু 15 আগস্টের পরে 18 অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলেছে, 17 অক্টোবর পরিকল্পনা করেই আমরা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালগুলো সেই দুটি নিষিদ্ধ স্লোগান, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, যেটা নিষিদ্ধ ছিল, ট্যাঙ্কের গোলা মেশিন গানের মুখে স্তব্ধ করে রাখা হয়েছিল আমাদেরকে। আমরা কিন্তু সেই দুইটা স্লোগানের সঙ্গে সময়ের প্রয়োজনে নতুন একটি স্লোগান উদ্ভাবন করেছিলাম, এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম। এটা কিন্তু আগে কখনো শোনা যায়নি। এই 3টা স্লোগান দিয়ে আমরা দেওয়ালে লিখেছিলাম। 18 অক্টোবর খুলেছে, 20 অক্টোবর আমরা মধুর ক্যান্টিনে জমায়েত হয়। আমাদের কর্মীদের কিন্তু বলিনি, যেটা মুক্তাদির ভাই বললেন, যে আমরা আসলে পালসটা বুঝতে চাইছিলাম যে ছাত্ররা কতটা সাড়া দেয়, শিক্ষকরা কিভাবে আমাদের গ্রহণ করে। তখন কিন্তু প্রচারের কোনো সুযোগ ছিল না। এখন যেমন একটা ঘটনা, প্রতিবাদী মিছিল হোক, যা হোক, 5 জন লোকে মিছিল করলেও গণমাধ্যমে ছড়িয়ে যায়। একজন লোক রাজপথে দাঁড়িয়ে একটা ব্যানার নিয়ে, পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকলে আমার সামাজিক গণমাধ্যমে, ফেসবুকে বা অন্যান্য ভাবে সেটা ছড়িয়ে দেওয়া হয়। সেগুলো কোনো সুযোগ আমাদের ছিল না। সব গণমাধ্যম ছিল নিয়ন্ত্রণে, শুধু না, গণমাধ্যমে বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্য, ক্রমাগত কুৎসা রটনা, অপপ্রচার এইগুলো চলছিল। বলছিল যে শেখ মুজিব বাকশালের নেতা, ক্যাপ্টেন মনসুর আলী প্রধানমন্ত্রী, তাকে সরিয়ে এই আব্দুর রব সেনিয়াবাদ, তাকে বাকশালের সেক্রেটারি করা হবে, শেখ কামালকে ছাত্র সংগঠনের প্রধান নেতা করা হবে, শেখ জামালকে আর্মি চিফ করা হবে। এই ধরনের অপপ্রচার, বঙ্গবন্ধুর সেই 32 নম্বরের 677 নম্বর বাড়ি, সেটা অলংকার সম্পদে, ডলারে, টাকায় ভর্তি, সেই ধরনের অপপ্রচার কিন্তু আমাদেরকে ছাত্র হিসেবে, যেটা রবিউল ভাই বললেন, যে আমাদের তো কোনো নেতা হিসেবে পরিচয় ছিল না। এই অপপ্রচার মোকাবেলায় কিন্তু আমরা 20 অক্টোবর প্রথম মিছিল বের করি। আমাদের কর্মীদেরকে কিন্তু বলিও নাই যে আজকে মিছিল আছে, আপনারা মধুর ক্যান্টিনে আসবেন। আমরা বলেছি যে অনেকদিন মধুর ক্যান্টিনে যাওয়া হয় না, আসেন আমরা বসবো, চা খাবো, কিছু যদি আলাপ করার সুযোগ থাকে করব। খুবই সীমিত আকারে, যে মিছিল খুবই সীমিত আকারে ছিল এবং পরিকল্পিত সীমিত। পরের দিনেও কিন্তু আমরা যখন জমায়েত হলাম, তখন দেখা গেল যে অনেক হয়েছে এবং বাধা দেওয়া হয়েছিল। আতাউর রহমান ঢালি ছিল জাতীয় ছাত্র দলের নেতা, ঢালি বাহিনী নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো। এবং আমরা কিন্তু দেখা গেল যে আমরা যারা কখনো এই ধরনের সংঘর্ষে অভ্যস্ত ছিলাম না, তাদেরও অনেকে কিন্তু প্রতিরোধে এগিয়ে গিয়েছিল। এটা ছিল খুব, এবং মিছিলে ঘুরে এসে কিন্তু ওই দিন, আগের দিন আমরা পরিকল্পিতভাবেই আমাদের ছাত্র সংগঠনেও যারা সিনিয়র নেতা, নুরুল আলম নেনি, নিসমাত কাদির গামা, তারা কিন্তু প্রথম দিন আসেনি। যখন দেখা গেল যে অবস্থাটাকে আমরা অনুকূলে নিতে পেরেছি, দ্বিতীয় দিন আমাদের সঙ্গে এরা দুজনেও যুক্ত হয়েছিলেন এবং তখন ঘোষণা দেওয়া হলো যে আমরা 29 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলা থেকে বঙ্গবন্ধুর বাসভবনে মিছিল নিয়ে যাব। এবং কিন্তু এই যে মারপিটটা হলো 21 অক্টোবর, সেইটার জের কয়েকদিন চলায় আমাদের যে পরিকল্পনাটা ছিল যে সব ক্লাসে ক্লাসে যাবো, ঢাকা শহরের সব কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজে, বুয়েটে, সব জায়গায় ছাত্রদেরকে আমরা জানাবো, তারপরে বটতলা থেকে বঙ্গবন্ধুর বাসভবনে মিছিল নিয়ে যাব। সেই কাজটা আমরা ভালোভাবে করার জন্যই কিন্তু 29 অক্টোবর থেকে কয়েকদিন সরিয়ে 4 নভেম্বর ঠিক করি। এবং সেইটা আরেকটি কারণও ছিল 4 তারিখটা নির্ধারণের। এখানে অধ্যাপক ডক্টর আরেফিন সিদ্দিক সাহেব আছেন,
ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মিটিং ছিল এবং আমাদের চিন্তা ছিল যে দিনের আমাদের বটতলা সমাবেশে যদি হামলা হয়, সিনেটে আমি, মাহবুবজামান, ইসমাত কাদির গামা, মুজাহিদ ইসলাম সেলিম এবং শেখ শহীদুল ইসলাম, আমরা 5 জন ছিলাম ছাত্র প্রতিনিধি। আমাদের পরিকল্পনা ছিল যে সকালে আমাদের উপরে হামলা হলে বিকেলে সিনেট মিটিং কাজে লাগিয়ে সেটার প্রতিবাদ করব। কিন্তু সৌভাগ্যক্রমে সকালের সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়। হাজার হাজার নারী পুরুষ, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী, বাকশালের নেতাকর্মী যারা 15 আগস্টের পরে শঙ্কিত হয়েছিলেন, তারা রাজপথে নেমে এসে 32 নম্বর পর্যন্ত যায়। বিকেলে সিনেট মিটিং এর বৈশিষ্ট্যটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, আমি, ইসমাত কাদির গামা, মাহবুবজামান 3 জন উপস্থিত ছিলাম এবং সেখানে আমরা শোক প্রস্তাব উপস্থাপন করি। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, তাকে হত্যা করা হয়েছে এই বিষয়টাকে গুরুত্ব দেই। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ কামাল, বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার জগতের শুধু না, সারা দেশের খেলা জগতের সেরা অ্যাথলেট সুলতানা কামাল, তার নাম, এই নামগুলো আমরা বিশেষভাবে নিয়ে আসি। শেখ রাসেল বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের ছাত্র, তার কথাগুলো উল্লেখ করে এবং কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রসিডিংসে আসে। এবং বঙ্গবন্ধু যেদিন বিশ্ববিদ্যালয়ে আসার কথা, চ্যান্সেলর এবং এই বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছিল। আরিফিন সিদ্দিক সাহেব 2010 সালে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছিলেন। আমরা বলতে পারি যে যে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছিলেন তিনি 69-এ, যখন ডাকসু তাকে বঙ্গবন্ধু উপাধি দিল। সেই বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছিলেন তিনি 71 সালের 2রা মার্চ, যখন ডাকসু সেই বিশ্ববিদ্যালয় কলাভবন বটতলা প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করলো। সেই বিশ্ববিদ্যালয়ে তিনি ফিরে এসেছিলেন 75-এ তার হত্যাকাণ্ডের পরে 4 নভেম্বর, যখন তার হত্যাকাণ্ডের নিন্দা করে তার নিহতদের প্রতি, পরিবারের স্বজনদের প্রতি শোক, নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রস্তাবও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করা হয়েছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদেই কিন্তু 76-এর 15 আগস্ট এই ঢাকা বিশ্ববিদ্যালয়, তখনকার জহুরুল হক হলের, আগের ইকবাল হলের সেই গেস্ট রুম থেকে গেটে ঢুকলেই বাদিকে রুম, ওইটাকে আমরা কন্ট্রোল রুম করে ওখান থেকে দলে দলে ছাত্রছাত্রীদেরকে আমরা পাঠিয়েছিলাম 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে শ্রদ্ধা নিবেদনের জন্য। দুপুরে আমরা মিলাদের আয়োজন করেছি এবং সেই মিলাদে বিশ্ববিদ্যালয় মসজিদের ইমামকে আমরা নিয়ে এসেছিলাম, যাতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সূচনা লগ্নে বঙ্গবন্ধুর আহ্বানে, সেই বিশ্ববিদ্যালয় যাতে প্রতিরোধ সংগ্রামের কেন্দ্র হয়। আমি এই সুযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, তাদের প্রতিও কৃতজ্ঞ জানাচ্ছি এবং এই পরবর্তী সময়ে আমাদের যে কার্যক্রম, সেটা কিন্তু এই বিশ্ববিদ্যালয়েরও কিন্তু, যে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে বহিষ্কার করেছিল সেই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু নানাভাবে ফেরত এসেছিলেন এবং আমরা যে আজকে এমন একটা বাংলাদেশে এসে দাঁড়িয়েছি, যখন গর্বিত, উন্নত শিরে আমরা মাথা। অযোধ্যা আপনার কাছে আমি আসবো, এই জায়গা থেকে আমি আপনার কাছে আসবো, আমি একটু স্যারের কাছে আসবো। একটা মিনিট, আমি দুটো বিষয় আমাকে স্মরণ করিয়ে দেওয়াতে আমি খুব কৃতজ্ঞ। সেটা হলো জগন্নাথ হল কিন্তু তখন আমরা যারা একসময় ছাত্রলীগ আইডেন্টিটি নিয়ে চলতাম, আমাদেরকেও আশ্রয় দিয়েছিল। সুতরাং জগন্নাথ হলের কর্তৃপক্ষের কাছে তো আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আমার যে সমস্ত বন্ধুরা তখন আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, তাদের কথা তো অবশ্যই আমাদের স্মরণ করতে হবে। আমাদের বন্ধু হরেকৃষ্ণ দেবনাথের কথা স্মরণ করতে হবে, নিমচন্দ্র ভৌমিকের কথা স্মরণ করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপন সাহা, মুকুল বোস, তাদের রুম থেকে কিন্তু ওবায়দুল কাদের অ্যারেস্ট হয়েছিলেন। ওবায়দুল কাদের নিমচন্দ্র ভৌমিকের সাথে একই সাথে অ্যারেস্ট হয়েছিলেন। আরেকজন লোকের কথা আমি বলবো, যে 4 নভেম্বরে যিনি মোনাজাত পরিচালনা করেছিলেন, কোনো মাওলানা কিন্তু পাইনি, আওয়ামী উলামা পরিষদ ছিল না, মাওলানা জাহাদি সাহেব হকার্সদের নেতা ছিলেন, সংবাদপত্র হকার ছিলেন, কিন্তু হকার নিজেও হকার ছিলেন, হকারদের নেতাও ছিলেন তিনি। আজকে তার প্রতি আমি শ্রদ্ধা জানাই। এই ভদ্রলোককে আমি হয়তো আওয়ামী লীগ আমরা ভুলে গেছি তার কথা, আমরা তার কথা স্মরণও রাখি না। তার পরিবার পরিজন কোথায় আছে খোঁজ খবর কেউ যদি তাহলে ধন্যবাদ দেই, আমরা কিছু করিনি।
এই প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং এটা অবশ্যই বলতে হবে। মাননীয় সংসদ সদস্য, আপনি একটু থাকবেন, আমি জানি আপনি শারীরিকভাবে অসুস্থ, আপনি আপনি 11টার মধ্যে বেডে যান। আজকের দিনটা আপনার কাছে আমি বিনয়ের সাথে একটু সময় নিব, আপনি একটু থাকবেন, কারণ আপনার কাছে অনেক তথ্য আছে, আপনি একটু তথ্য আছে। জি স্যার, আমি আপনার কাছে স্যার, আপনি যে শুনলেন আমাদের মাননীয় সংসদ সদস্য মুক্তাদির ভাইয়ের কথা শুনলেন, যে বিচার কিন্তু এটা আমিও মেনে নিতে পারি না, আপনিও মেনে নিতে পারেন না, আপনি তো পারেনই না, মুক্তাদির ভাই তো পারেই না, কারণ উনি তো প্রতিরোধ যোদ্ধা ছিলেন, যে আংশিক বিচার হয়েছে এবং সামনে পিছনে অনেক আপনার নেপথ্যে এই ধরনের লোকজন রয়ে গিয়েছে, তাদের বিচার কিন্তু হয়নি। সবকিছু মিলিয়ে স্যার আপনি কি বলবেন? আপনি তো তখনকার একজন ছাত্র ছিলেন, আর আপনি 2010-এ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধুর এই যে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার যে কাগজপত্র সবকিছু আপনি হস্তান্তর করেছেন, সেটিও আমরা জানি। তা আপনি একটু আমাদেরকে বিষয়টা বলবেন। এই মাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, এবং একই সাথে আমাদের বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ আরো যারা সেদিন হত্যাকাণ্ডের শিকার হলেন, শাহাদত বরণ করলেন, তাদের স্মৃতির প্রতি গভীর গভীর শ্রদ্ধা। আপনি ঠিকই বলেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদের বিচার হয়েছে, সেটাও নানা চড়াই উতরাই পেরিয়ে। কারণ আমরা জানি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সেই খন্দকার মোশতাক, জিয়া চক্র, তারা আমাদের পবিত্র সংবিধান, যে সংবিধান বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে গেছেন, যে সংবিধান 16ই ডিসেম্বর 1972 থেকে কার্যকর আছে, সেই সংবিধানে কালো একটা আইন যুক্ত করেছে, যেটা ছিল ইনডেমনিটি অর্ডিন্যান্স, যার মূল নির্দেশনা ছিল যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, জেল হত্যাকাণ্ড, এই ঘটনাগুলোর কোনো বিচার করা যাবে। আপনি তো বুঝতেই পারেন যে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, সেখানে তার জাতির জনককে হত্যা করা হয়েছে, জাতির জনকের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে, সেনাবাহিনী পুলিশ বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, মন্ত্রী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তো এই ধরনের একটা পরিস্থিতির বিচার করা যাবে না, তাহলে বোঝা যায় যে এই দেশের পুরা নিরাপত্তা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। কারণ বঙ্গবন্ধু একজন তো মানুষ, একজন ব্যক্তি নন, তিনি একটা দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, জাতির জনক। তাকে হত্যা করা হচ্ছে তার বাসায়, বাসভবনে, পরিবারের অন্যান্য সদস্য সহ। তাহলে নিরাপত্তার কোথায় থাকে? প্রজাতন্ত্রের নিরাপত্তা একেবারে সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাহলে সেই জায়গায় বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার, বা 15ই আগস্টে যারা সরাসরি প্রত্যক্ষভাবে বঙ্গবন্ধুর উপর মেশিন গানের গুলি ছুঁড়েছে, তাদের বিচার, এটাতেই তো সব শেষ হয়ে যায় না। পৃথিবীর সর্বত্রই আমরা দেখি যে যখন একটা দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এইভাবে হত্যাকাণ্ডের শিকার হয়, তখন তারা ধরে নেন যে এই দেশের নিরাপত্তা ব্যবস্থাটা ভেঙে পড়েছে। অতএব নিরাপত্তা ব্যবস্থা কেন ভেঙে পড়েছে, কারা এর সঙ্গে যুক্ত ছিল, এই পুরো জিনিসটা উদ্ঘাটনের চেষ্টা চালানো হয়। আমরা দেখেছি জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পরে প্রেসিডেন্ট জনসন দায়িত্বে আসার 7 দিনের মাথায় ওয়ারেন্ট কমিশন গঠন করলেন, কিন্তু বিচারিক আদালতে বিচার চলছে, কিন্তু একই সাথে একটা কমিশন করে এই ঘটনার পূর্বাপর, কেনেডি হত্যাকাণ্ডের পূর্বাপর সমস্ত কিছু জনগণের সামনে উপস্থাপন করতে হবে। এবং ওয়ারেন্ট কমিশন দ্রুততম সময়ে কাজ শেষ করে কয়েক ভলিউমে তাদের কমিশন রিপোর্ট জমা দিয়েছে। সেই কমিশন রিপোর্ট এখন আমেরিকার যে কোনো পাবলিক লাইব্রেরিতে আপনি পাবেন। সাধারণ মানুষ, আজকে প্রজন্মের ছেলেমেয়েরাও যখন ইচ্ছা তখন তারা দেখছে যে কেনেডির মতো একজন জনপ্রিয় প্রেসিডেন্টকে কিভাবে হত্যা করা হয়েছিল, কি তার পেছনে ষড়যন্ত্র ছিল। একইভাবে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন। তার হত্যাকাণ্ডের পরে অবশ্য কমিশন গঠন করতে কিছু দেরি হয়েছে। খুব সম্ভবত 1966 দিকে কাপুর কমিশন গঠন করা হলো, যে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের সাথে কে কিভাবে জড়িত ছিল। ঠিক একইভাবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের শিকার হলেন এবং তার হত্যাকাণ্ডের পরে ঢাকার কমিশন গঠন করা হলো। একই উদ্দেশ্য, যে এই যে হত্যাকাণ্ড, তার ষড়যন্ত্রগুলো কিভাবে হয়েছে তা উদ্ঘাটন করা, বিচারিক আদালতের বিচারের পাশাপাশি। ঠিক একইভাবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যখন হত্যাকাণ্ডের শিকার হলেন, তার পরেও কিন্তু জয়েন্ট কমিশন গঠন করা।
এই কথাগুলো বললাম এই কারণে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তো সেটা করা যায়নি, আমরা বুঝতে পারি, কারণ যেখানে কালো আইন ইনডেমনিটি অর্ডিন্যান্স যুক্ত করা হয়েছে তখন কে করবে? কমিশনও করা হয় নাই, বিচারও করা যায় নাই। বহু বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন 1996 সালে দায়িত্বে আসলেন, সরকার প্রধানের দায়িত্ব নিলেন, তারপরে এই প্রক্রিয়াগুলো শুরু হলো। প্রথমে ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করা হলো, তারপরে বিচার প্রক্রিয়া শুরু হলো। আবার 2001 সালে সরকার পরিবর্তনের সাথে সাথে বিচার প্রক্রিয়া থেমে গেল। তাহলে বুঝতে পারেন যে এই হত্যাকারীরা হত্যা করেছে বঙ্গবন্ধুকে সপরিবারে, পরবর্তীতে বঙ্গবন্ধুর দর্শন, বঙ্গবন্ধুর জীবন দর্শন এবং মুক্তিযুদ্ধের চেতনা, এই সব কিছুই কিন্তু হত্যা করার চেষ্টা করেছে, হত্যা করেছে এবং সেটা নিশ্চিত করেছে। এবং সেটা করেই শুধু ক্ষান্ত হয় নাই, 2001 সালে যখন তারা ক্ষমতায় আসলো তখন তো অলরেডি বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ইনডেমনিটি অর্ডিন্যান্স নাই, তারপরেও সুকৌশলে নানা কৌশল করে তারা এই বিচার প্রক্রিয়াকে থামিয়ে রেখেছিল। এই হচ্ছে পেছনের ঘটনা। আর এখন আপনি যে প্রশ্নটা করলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা এসে মেশিন গান দিয়ে গুলি করলো 15ই আগস্ট 75-এর 15ই আগস্ট প্রত্যুষে, সেদিনই তো তারা সিদ্ধান্ত নেয় নাই যে আমরা এখন যাই 32 নম্বরে গিয়ে বঙ্গবন্ধুকে খুন করি। সেই সিদ্ধান্ত, সেই প্রক্রিয়া তারা বহু আগে শুরু করেছিল। এই ষড়যন্ত্র যে হয়েছে, সেই ষড়যন্ত্রের কথাও আমরা অনেকেই জানি। সেই সময় 75-এ যারা সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তা ছিলেন, যারা যে সাংবাদিক, দেশি বিদেশি সাংবাদিক বিভিন্ন সময় এই ঘটনাগুলো ইনভেস্টিগেট করেছেন, অনুসন্ধান করেছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু লেখা গ্রন্থ আছে, তাদের প্রতিবেদন আছে, এগুলো আছে আমাদের সামনে। এখন যেটি দরকার, এই যে প্রজাতন্ত্রের সাধারণ মানুষ, আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েরা যারা বঙ্গবন্ধুকে দেখেনি, মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু এখন হয়তো কিছু শুনবে, যে আজকে আমরা এই আপনার এই অনলাইন আলোচনায় যুক্ত হয়েছি, এখান থেকে তারা কিছু তথ্য পাবে। কিন্তু এই সার্বিক বিষয়গুলোকে একটা সমন্বিতভাবে জনগণের সামনে উপস্থাপন করা এবং একই সাথে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে কোথায় কিভাবে কারা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এই যে দীর্ঘ সময় হত্যাকারীরা হত্যা করেছে, পরবর্তীতে তারা কিভাবে প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করতে পৃথিবীর বিভিন্ন রাজধানীতে গেল, তাদেরকে কিভাবে পাঠানো হলো, জেল হত্যাকাণ্ড, এই যে 3রা নভেম্বরের জেল হত্যাকাণ্ড, যেটা আমরা বিভিন্ন ভাবে যে সংবাদ তথ্যগুলো পাই, যে যিনি আইজি প্রিজন ছিলেন তিনি গেট খুলছিলেন না, যে সূর্যাস্তের পরে কারাগারের ফটক খোলা যাবে না, তখন জেল কোড অনুযায়ী তখন যারা হত্যাকারী তারা গিয়ে টেলিফোনটা ধুয়ে দিল, যেখানে মুশতাক নির্দেশ দিচ্ছে যে তারা যা করতে চায় করতে দাও, এবং তখন খুলে দিতে তারা বাধ্য হলেন। তো এই যে ঘটনাগুলো বিভিন্নভাবে আমরা শুনছি, কিন্তু এগুলো একটা অথেন্টিকেটেড ভার্সন দরকার আছে, যে কারা কিভাবে এর সঙ্গে যুক্ত ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারা সেদিন এই ধরনের চিঠিপত্র লেখে এদেরকে বিভিন্ন দেশের রাজধানীতে পাঠানো হলো কূটনৈতিক হিসাবে। হত্যাকারীদেরকে কখনো কোনো দেশ অ্যাম্বাসেডর বা ডিপ্লোম্যাটিক স্টাফ হিসেবে গ্রহণ করে না, করতে চায় না, কিন্তু কিভাবে গোপনে এই সব তথ্য গোপন করে তাদেরকে পাঠানো হয়েছে, কারা এর সঙ্গে জড়িত ছিল? নিশ্চয়ই কেউ না কেউ জড়িত ছিল, এটা তো আর বাতাস থেকে হয় না। মুশতাক সে কয়েক ঘন্টার মধ্যে গিয়ে মন্ত্রিসভা গঠন করছে, মন্ত্রীদের শপথ পড়াচ্ছে, এর পেছনে কারা কলকাঠি নেড়েছে, কে কোন দায়িত্ব পালন করেছে আমি জানি। সবাই হয়তো ইচ্ছাকৃতভাবে তার সঙ্গে যুক্ত ছিল না, কেউ অনিচ্ছাকৃতভাবে ছিল, কেউ বাধ্য হয়েছিল, কিন্তু যে যেভাবেই ছিল এই ঘটনাগুলো আমাদের সামনে আসা দরকার আছে। কারা আরিফিন ভাই ইচ্ছাকৃতভাবে অনেকে ছিল, আরিফিন ভাই সরি একটা ইন্টারাপ্ট করার জন্য, ইচ্ছাকৃতভাবেও ছিল, সেই জিনিসটাই তুলে আনা হয় নাই, সেটাই তুলে আনা দরকার। সেটাই আমি বলছি যে ইচ্ছাকৃতভাবে ছিল, এবং কেউ কেউ হয়তো অনিচ্ছাকৃত বাধ্যতামূলক হতে পারে, যেটাই হোক, তো সেই কথাটা বলবে, কথাটা উঠে আসা উচিত। হ্যাঁ, সেই কথাটা উঠে আসা উচিত, এবং সেই কথাটা বলবে কে? সেই কথাটা তো আমরা কিছু কিছু জানি, বিক্ষিপ্ত ভাবে জানি, কিন্তু এগুলো সম্পূর্ণ একটা চিত্র বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আগে থেকে একেবারে শেষ পর্যন্ত, এমনকি আজকেও কারা ষড়যন্ত্র করছে, এটা কিন্তু বঙ্গবন্ধুর
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের একটা কমিশন যদি উচ্চ পর্যায়ের একটা কমিশন, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিশন যদি গঠন করা হয়, আমি নিশ্চিত যে এগুলো বেরিয়ে যাবে। ষড়যন্ত্র তো সবসময় হয়, কিন্তু ষড়যন্ত্রের জাল বিস্তার করে যদি ষড়যন্ত্র সফল হয়ে যায় তাহলে তো দেশের সমূহ ক্ষতি। বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা কোন জায়গায় যে পড়েছি সেটা আমরা বুঝতে পারি, যে অন্ধকারের মধ্যে পড়ে গেছি। সেই অন্ধকার থেকে ক্রমান্বয়ে আমরা এখন আলোর পথে চলছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নানাভাবে এখন 16 কোটি মানুষকে সংঘবদ্ধ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই যে পিছিয়ে গেলাম এবং নিরাপত্তা ব্যবস্থা যে ভেঙে পড়লো, যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তারা হয়তো চেষ্টা করেছে, আমরা জানি না, তো কারা কি চেষ্টা করেছে সেটা তো আসা দরকার। কর্নেল জামিল তিনি জীবন দিয়ে দিলেন, তিনি তো বঙ্গভবন থেকে ছুটে এসে 32 নম্বরের এই আপনার রাস্তার মুখে এসে বাধার সম্মুখীন হলেন, সেখানে জীবন দিলেন। তো এইভাবে সব ঘটনায় কারা কি রোল প্লে করেছে, কারা অত্যন্ত সাহসের সাথে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং কারা বিশ্বাসঘাতকতা করেছে। মির্জাফরের প্রতিফলন মির্জাফর ছিল, মোশতাক সেটা আছে, কিন্তু মোশতাকের সঙ্গে তো আরো অনেকে ছিল, সরকারি কর্মকর্তা ছিল, রাজনীতিবিদ ছিল, বহু জায়গার লোক ছিল, সেনাবাহিনীর সদস্যরা ছিল। এই সার্বিক বিষয়গুলো যদি আপনি ওই যেটা বললাম ওয়ারেন কমিশন রিপোর্টের মতো, এটা কয়েক ভলিউম হওয়ার সম্ভাবনা আছে। বহু ষড়যন্ত্র আছে। 24শে আগস্টের ষড়যন্ত্র কি বিচ্ছিন্ন? 21শে আগস্ট 2004 সালের 21শে আগস্টের ঘটনা কি বিচ্ছিন্ন? এটা এগুলোর সঙ্গে যুক্ত। তাই এইগুলো যদি আপনি না করে জনগণের সামনে উপস্থাপন না করেন, তাহলে ষড়যন্ত্রকারীরা কিন্তু গোপনে তাদের এই ষড়যন্ত্র চালিয়ে যাবে। এখনো কিন্তু মির্জাফর আছে, এখনো মোশতাক আছে, তারা আশেপাশেই আছে। তত এদেরকে সতর্ক করা, এদেরকে চিহ্নিত করা, জনগণের সামনে এদেরকে নিয়ে আসা, সেই জন্যই আজকে একটা কমিশন অত্যন্ত প্রয়োজন আছে। এই যে ষড়যন্ত্র হয়েছে, আরিফিন ভাই একটা ছোট পয়েন্ট বলি আমি এই প্রসঙ্গে, যে অনেকে হয়তো মারা গেছে, আমাদের ফৌজদারি আইনে মৃত ব্যক্তিকে বিচারিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়, কিন্তু এই কমিশন গঠন হলে এমনকি যে মারা গেছে বা যারা মারা গেছে তাদেরও কি কি ভূমিকা ছিল তারা সেটাও কিন্তু আসা দরকার। সেটা সামনে আসা ভালো। আমি আধা মিনিট নেব। এইটা আজকের প্রেক্ষাপটে, আজকের যে পরিস্থিতি, সেটার জন্যই ওইটা বেশি করে প্রয়োজন। কারণ আমি কিন্তু একটা কথা সবসময় বলি, বঙ্গবন্ধুকে হত্যার মূল কারণ ছিল পাকিস্তানি ভাবাদর্শের পুনর্বাসন। সেটা থেকে কিন্তু এখনো আমরা পুরোপুরি মুক্তি পাইনি। পাকিস্তানি ভাবাদর্শ কিন্তু আমাদের এখানে এখনো প্রবল ভাবে আছে। অর্থনৈতিক বৈষম্য থেকে আরম্ভ করে এই যে লুটপাট থেকে আরম্ভ করে সব ধরনের বৈশিষ্ট্য পাকিস্তানিদের, এটা কিন্তু বাংলাদেশে আছে। সুতরাং ওই কমিশনটা গঠন করে আসুন, আজকে আমরা আরিফিন ভাই, অজয়দা, আসুন আমরা এখানে আজকে এইখান থেকে আমরা দাবি করি যে কমিশনটা অবিলম্বে গঠন করা হোক এবং এই কমিশনের মাধ্যমে কাদের কি ভূমিকা ছিল, ন্যাক্কার জন্য ভূমিকা ছিল, সেটা চিহ্নিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এটা সাহস না পায়। এছাড়া এই যে আমরা আলোচনায় আজকে বললাম প্রতিরোধ করার কথা, এই প্রতিরোধ কিভাবে হয়েছিল এগুলো এই কমিশন রিপোর্টে আসবে। এবং আমি জানি যে আমাদের দেশে ঢাকা শহরে হয়তো সেইভাবে অর্গানাইজড ইয়েতে তাৎক্ষণিক ভাবে কিছু করা যায়নি, কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মানুষ আত্মহনন করেছে, নিজে শোকে এমন ভাবে হতাশ হয়ে গেছে যে তিনি নিজে আত্মহননের পথ বেছে নিয়েছে। কিছু মানুষ আপনার মিছিল বের করেছিল 15ই আগস্টের পরে, তখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো তো হারিয়ে যাচ্ছে। পুরো ষড়যন্ত্রের যে নাটবল্টু, এই নাটবল্টু গুলোকে যদি আপনি বের না করেন, তাহলে আমাদের ভবিষ্যতেও আমাদের প্রজাতন্ত্রের নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। আজকে বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বঙ্গবন্ধু তো মানুষকে ভালোবাসতেন, সেই জন্য কাউকে অবিশ্বাস করেন। বঙ্গবন্ধুর জীবনের দর্শনই ছিল মানুষকে ভালোবাসা। কিন্তু এখন আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই, এই ষড়যন্ত্র থেকে তো প্রজাতন্ত্রকে রক্ষা করা প্রয়োজন আছে। এবং বঙ্গবন্ধু অতি বেশি মানুষকে ভালোবেসে তার প্রতিদানও দিয়ে গেলেন। বঙ্গবন্ধু নিজেই বারবার বলেছেন যে আমি প্রয়োজনে দেশের জন্য রক্ত দিব। উনি রক্ত দিলেন, কিন্তু কি কারণে? এই বিশ্বাসঘাতকদের জন্য। এবং এই বিশ্বাসঘাতকদের কথা বঙ্গবন্ধু কিন্তু 10ই জানুয়ারি 1972 এসে ঢাকায় যখন স্বদেশ প্রত্যাবর্তন করে তিনি রমনার সেই সময়কার রেসকোর্স
সেখানে বিশাল জনসমাবেশে ভাষণ দিচ্ছেন, সেখানেও তিনি এই কথাটা বলেছিলেন যে পাকিস্তান আজকে পরাজিত হয়েছে, পাকিস্তানের বর্বর বাহিনী পরাভূত হয়েছে, কিন্তু পাকিস্তানি বর্বর বাহিনীর যে দোসররা যারা আছে এই দেশে, তারা কিন্তু তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। আপনারা সতর্ক থাকবেন। এবং এই বিষয়গুলো বঙ্গবন্ধু শুধু 10ই জানুয়ারি নয়, অবস্থানে আছে, চিন্তা করার কিছু নাই, তারা খুব ভালো অবস্থানে আছে, ভালো অবস্থানে আছে। আমি বলি তারা খুশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিরোধ আন্দোলন, সে কথাগুলো তো আমরা শুনলাম। আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সেই সময়কার ছাত্র, যাদেরকে ছাত্র বলতেও এখন আমাদের খারাপ লাগে, যে এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আসবেন 15ই আগস্টে, সেই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আসতে পারলেন না, হত্যাকাণ্ডের শিকার হলেন, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র এখানে উল্লাস করেছে তাদের হলের কক্ষে। এই যে ঘটনাগুলো আছে এগুলো তো আজকে এই কমিশন রিপোর্ট হলে আসলে মানুষ জানবে, সমাজ জানবে তারা কি রোল প্লে করছে। মাননীয় সংসদ সদস্য, আমাদের অনেক কথা উঠে এসেছে, আমি শুধু বিনয়ের সাথে একটু বলবো, সেটি হলো যে আপনি একটু পরে প্রশ্ন করেন, আমি আগে মাননীয় সংসদ সদস্যের কাছে কিছু কথা আছে, পরে রহিম পরে প্রশ্ন করেন। মাননীয় সংসদ, ওই রহিমের প্রশ্ন ছিল, আমি পরে, আগে আপনার কাছে কিছু কথা আছে, কারণ আপনাকে এক অনুষ্ঠান দিয়ে তো শেষ করা যাবে না, অনেক কথা আছে, অনেক অজানা কথা আছে। সেটি হলো 1975 সালের 23শে অগস্টে, একটু পরে প্রশ্ন করেন, একটু পরে 1975 সালে 23শে অগস্ট থেকে রাজধানী ঢাকাতে ব্যাপক ধরপাকড় হয়েছে, এটি একদম কথা। দ্বিতীয়ত হলো যে এই যে অনেকে বলে যে প্রতিবাদ হয়নি, এটি যেমন পুরোপুরি মিথ্যে কথা। আমরা যদি তথ্য দেখি, সারা বাংলাদেশে কিন্তু আপনার প্রতিবাদ হয়েছে। ঢাকাতে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, সিলেটে হয়েছে, বরগুনায় হয়েছে, কিশোরগঞ্জে হয়েছে, ভৈরবে হয়েছে, খুলনায় হয়েছে, যশোর, চাঁদপুর, ফরিদগঞ্জ, নেত্রকোনার মোহনগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, সিলেটে বাড়ি বাড়ি গিয়ে ধরপাকড় করেছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের হয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, কিশোরগঞ্জে হয়েছে, গোপালগঞ্জে প্রথম প্রতিবাদ হয়েছে, এই ধরনের বিভিন্ন জায়গায় আমরা এখন দেখছি যে প্রতিবাদ হয়েছে। তাহলে যে মিথ্যা একটা অপপ্রচার করা হয়েছে যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে কেউ কোনো টু শব্দটি করে না, এটি সরাসরি মিথ্যে। এক। দ্বিতীয়তর কথা হলো যে আপনারা যারা প্রতিরোধ যোদ্ধা ছিলেন, আপনারা মুক্তিযুদ্ধেও জীবন বাজি দিয়ে করেছেন, বঙ্গবন্ধুর জন্য আপনারা জীবন বাজি দিয়েছিলেন, কিন্তু দুঃখজনক হলো যে আপনাদের যে এই যে প্রতিরোধ যোদ্ধাদের যে একটা তালিকা থাকার দরকার আমাদের, সেটি কিন্তু আজও পর্যন্ত প্রকাশ হয়নি। আমাদের অনেক প্রতিরোধ যোদ্ধা হারিয়ে যাচ্ছে। এই যে আপনার বিশ্বজিৎ নন্দী, সে আপনার কন্ডেম সেলে জিয়াউর রহমান যাকে ফাঁসির অর্ডার করে দিয়েছেন, সেটি থেকে আমার পাশের ছেলে ছিল, আমি আমার পাশাপাশি ছেলে ছিল। এই ধরনের অনেক ঘটনা আছে। আজকে প্রতিরোধ যোদ্ধাদের নামের কোনো তালিকা আমাদের তৈরি হচ্ছে না, আমরা অন্য তালিকা নিয়ে ব্যস্ত থাকি। মুক্তিযুদ্ধের তালিকা, সেটিও আমাদের পুরোপুরি শেষ হয় নাই। প্রতিরোধ যোদ্ধারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারাই তো প্রতিরোধ যোদ্ধা, তাদের কিন্তু আজকে তালিকা তারা হারিয়ে যাচ্ছে। এই বিষয়টি আপনি থাকলে ভালো, এই তালিকাটা থাকা উচিত ছিল, এই তালিকাটা থাকা উচিত, কিন্তু আনফরচুনেটলি এই তালিকাটা আমাদের কাছে নেই। আমি মাঝে মাঝে লিখি, সেখানে সকল নাম উঠে আসার মতো অবস্থা থাকে না, সেই জন্য নাম নাই। অজয় দাশগুপ্ত, ওনার বই আছে, সেই বইয়ে আছে। ডক্টর হান্নান নামে এক ভদ্রলোক আছেন, তার বই আছে। রুহুল আলম লেনিনের বই আছে, কিন্তু না কনসলিডেটেড কোনো তালিকা নেই, এই তালিকা করার চেষ্টা আমরা করিনি, এটাও ঠিক, আমরা চেষ্টা করিনি, করা প্রয়োজন ছিল। তাহলে প্রয়োজন ছিল, এই কথা ঠিক, কিন্তু এখন এই প্রয়োজন আছে কিনা এটাও আমার একটা প্রশ্ন। এখন এই তালিকা দিয়ে আপনি করবেনটা কি? কারণ এই তালিকার বাইরে যারা ছিল, যারা বঙ্গবন্ধু, যে আরিফিন ভাই যে বললেন উল্লাস প্রকাশ করেছে, তাদেরই কেউ কেউ এখন ক্ষমতার আশেপাশে আছে কিনা সেটাই বা আমরা কিভাবে বলবো? আমরা তো জানি না, তো থাকতেও পারে তারা কারা? এখন যারা আছেন, ক্ষমতাধর ব্যক্তিরা যারা আছেন, তারা কারা? তাদের পরিচয় কি? অজয় দাশগুপ্ত সাংবাদিকতা করে জীবন যাপন করেন। আজকে আপনি অবাক হবেন যে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী পালন করছি, সেখানে লেখক হিসেবে যাদেরকে আনা হচ্ছে,
হ্যাঁ, এটা ঠিক যে মুজাহিদুল ইসলাম সেলিমের সাথে আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, রাজনীতিতে আমরা একমত নই, কিন্তু এই বাংলাদেশে মুজাহিদুল ইসলাম সেলিম একজন ব্যক্তি যিনি বঙ্গবন্ধুর উপরে লেখার সবচেয়ে বেশি অধিকার রাখেন বলে আমি মনে করি। কারণ ৭৫-এর 15ই আগস্টের পরে যে প্রতিরোধ সংগ্রাম হয়েছিল, সেই প্রতিরোধ সংগ্রামে তিনি আমাদের প্রধান সহযোগী, প্রধান একজন সহায়ক ছিলেন এবং তিনি আমাদের নেতা ছিলেন। কিন্তু আমরা তার কাছে কিন্তু লেখা চাইনি, লেখা চেয়েছে যাদের কাছে আমি নাম বলবো না, তাদের অনেকেই 15ই আগস্টের পরে বঙ্গবন্ধুকে নানান ভাবে হেয় করে লেখালেখি করেছে বিভিন্ন জায়গায়, এমনকি পত্রিকায়ও লিখেছে, উপসম্পাদকীয় লিখেছে, ইত্তেফাকে লিখেছে, অবজারভারে লিখেছে, প্রথিতযশা সাংবাদিকরা যাদেরকে আপনি আমি নাম শুনলে এখন একেবারে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, এরকম ব্যক্তিও আছে, তারা কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়ে পত্রিকায় উপসম্পাদকীয় লিখেছে। এখন অবস্থাটা তো অন্যরকম, ভিন্ন রকম হয়ে গেছে। বরং আমরা আমরা আপনি যাদেরকে প্রতিরোধ, শহীদ ভাই, আপনি যাদেরকে প্রতিরোধ যোদ্ধা বলছেন, তারা এখন আর প্রতিরোধ যোদ্ধা না, তারা এখন অনেকের অনুগ্রহের পাত্র, না আমি যুক্ত অনেকের অনুগ্রহের পাত্র। কারণ রাজনীতির দাবার ঘুটি চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নাই, বাণিজ্যিক রাজনীতি এখন চলছে। সেই বাণিজ্যিক রাজনীতির অবস্থানে প্রতিরোধ যোদ্ধার তালিকা দিয়ে আপনি করবেনটা কি, এটাও একটা প্রশ্ন। অবশ্যই আমার একটা প্রশ্ন আছে, আমি যেটা বলতে চাইছিলাম, আমার একটা প্রশ্ন আছে। আজকে যারা ওই আওয়ামী লীগ করে না তারাই বেনিফিশিয়ারি হচ্ছে, মুক্তাদির ভাইয়ের কাছে আমার থাকবে, কেন প্রতিরোধ যোদ্ধাদের তালিকা করা হবে না? এবং আপনি একজন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, আপনাকে 15ই আগস্টের হত্যাকাণ্ডের যে কমিশন, এখন পর্যন্ত যে কমিশনটা হয়নি, এর আগেও আমাদের উঠে আসছিল এই টকশোতে একজন কমিশন করা হোক, যেখানে মোস্তাক আসামি হয়ে সেখানে আসামি হয় নাই, সেখানে তাহিরউদ্দিন ঠাকুর অভিযুক্ত হয়ে আসামি হয়নি, অনেকে এরকম আসামি খালাস পেয়ে গেছে। কেন? এই জন্য আমাদের কমিশন করা উচিত। এবং মাননীয় সংসদ সদস্যের কাছে আমাদের একটাই প্রশ্ন থাকবে, আপনি সংসদে বিল উত্থাপন করুন প্লিজ। ধন্যবাদ। আচ্ছা, আমি আপনার কথা মেনে নিলাম। আমি এই একটা কমিশন গঠনের ব্যাপারে একটা বেসরকারি বিল আনার জন্য আমি চেষ্টা করব। মাননীয় সংসদ সদস্য, আপনি জানেন শাহ মুআজ্জম এখনো জীবিত। কুমিল্লাতে যেই ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের সাথে সে যুক্ত ছিল, তাহলে সে কেন আজকে জেল হত্যা থেকে সে বাদ পড়লো, বঙ্গবন্ধুর হত্যা থেকে বাদ পড়লো? তাকে কি আমরা কি হোক? আমার এই আওয়ামী লীগের দরকার নেই মাননীয় সংসদ সদস্য, যারা আমার জাতির জনককে হত্যা করেছে, আপনারা সেটা সাক্ষী। আর এই আরেফিন সিদ্দিকী স্যার প্রতি বছর এই কমিশনের ব্যাপারে চিৎকার করে যাচ্ছেন, কিন্তু আমাদের কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। মাননীয় সংসদ সদস্য, আপনি মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস বলেন, উনি হারিয়েছেন ওনার পিতা, আমরা হারিয়েছি আমাদের জাতির জনক। আমরা সেই আমার এখানে মন্তব্য নাই, আমি নির্বাক। না, নির্বাক হলে তো চলবে না মাননীয় সংসদ, আপনি জাতির জনক হারিয়েছেন, আপনি পিতা, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের দায়িত্ব যেটা ছিল, আমরা সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে না পারলেও দায়িত্ব পালন করেছি। কিন্তু পরবর্তীকালে যাদের হাতে এই আপনার গেল, পতাকা গেল, এই দায়িত্বের পতাকা যাদের হাতে গেল, তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করেছেন সেটা একটা বিবেচনার বিষয়। এই জন্য আমি বললাম যে আমি নির্বাক, আমি কোনো মন্তব্য করতে চাই না। আচ্ছা, তারপরে আরেকটি কথা হলো যে যারা ট্যাঙ্কের উপর নাচানাচি করেছে, উল্লাস করেছে, যেটা আমার শ্রদ্ধেয় শিক্ষক বললেন, অজয়দা বললেন, তাদেরকে কেন আমাদের প্রয়োজন? আমরা এই বঙ্গবন্ধুর রক্তের সাথে যারা বেইমানি করেছে তাদেরকে নেওয়ার আমাদের কি যৌক্তিকতা থাকতে পারে? আমি চলে যাব এবার আমাদের অজয়দার কাছে। তাদের অনেকে আওয়ামী লীগও করে, তাদের অনেকে এখন আওয়ামী লীগও করে, শুধু অন্য পার্টিতে আছে তা না, তারা আওয়ামী লীগও করে, নাম বলা যায়। এই সেদিনও যারা অন্য পার্টি করেছে তারা এখন আওয়ামী লীগের নেতা, বড় নেতা, উপদেষ্টা। এই কথা বলে তো কোনো লাভ নেই ভাই। আমরা আমাদের দায়িত্ব যতটুকু সম্ভব ছিল আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা পালন করেছি। অযোগ্য ছিলাম, অপদার্থ ছিলাম, সেই জন্য হয়তো যথাযথভাবে পালন করতে পারিনি, সেই জন্য যথাযথভাবে পালন করতে পারিনি। এখন যারা আছেন, আমরা কি হতাশার দিকে যাচ্ছি? না, হতাশার দিকে যাব না, হতাশা না, হতাশা অন্ধকার, যত অন্ধকার ঘনিয়ে আসবে আলোর দিকে আমরা ততই বেশি যাত্রা করব। আলো, অন্ধকারের পরেই তো আলো, অন্ধকারের বিপরীতেই আলো।
কারণ আসবে, আলো আসবে। 12 জন আর্মি অফিসারকে ফাঁসি দিলেই কিন্তু এই রায়ের কিন্তু পূর্ণাঙ্গ শেষ হবে না। আমরা তো সেটাই বলছি। না, আমি তো আজকেও বললাম যে আসেন আমরা সবাই আপনার আজকের এই অনুষ্ঠান থেকে আমরা কমিশনের কথা দাবি করি। জি অজয়দা বলুন। জি হ্যাঁ, আমি কি বিদায় নিতে পারি অজয়দা? ছেড়ে দিব একটু আচ্ছা, অজয়দা ছোট ছোট করে বলেন, আমরা স্যারের কাছে যাবো, ছোট ছোট করে বলেন। না, আমরা তো অবশ্যই এই যে ধারাবাহিকতা, এক সময় তো এই খুনিরা মানে একেবারেই মানে সদর্পে ঘোষণা করত, ধরেন এখন আমেরিকায় আছে কেউ বা ভারতে আছে কি নেই সেটা নিশ্চিত না, কিন্তু আমেরিকা কানাডায় কিন্তু স্বীকৃত ভাবেই আছে, জি তাদের ফিরিয়ে আনার জন্য আইনগত প্রক্রিয়া চলছে। কিন্তু আমি চাইবো যে আমাদের এমন তৎপরতা চলুক যে আমেরিকার সরকার বলুক বা 71-এর ঘাতক আশরাফ মঈনুদ্দিন যারা ব্রিটেনে আছেন বা আমেরিকায় আছেন, আমি বলবো যে তারা স্বীকার করুক যে হ্যাঁ এই লোক আমরা আইনগত প্রক্রিয়ার কারণে তাদের পাঠাতে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা হচ্ছে বা বিলম্বিত হচ্ছে, কিন্তু এরা বাংলাদেশে গণহত্যার জন্য দায়ী, এরা বাংলাদেশের জাতির জনককে হত্যার জন্য দায়ী, এরা বাংলাদেশের নারী শিশু বিনা অস্ত্রে যারা ছিল, নিরস্ত্র যারা ছিল, তারা তাদের হত্যার জন্য দায়ী। তাদের আইনগত ভাবে আমরা ফেরত পাঠাতে পারছি না, জটিলতা আছে, কিন্তু এই অপরাধীকে আমরা আমাদের দেশে রেখেছি, তারা যেন তার অপরাধের ছাপাই গাইতে না পারে সেটার জন্য আমরা আমাদের দেশে যেহেতু আছে আমরা সেটার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বাংলাদেশ কিন্তু এই অবস্থানটাও ঘাতকদের ফিরিয়ে আনার দাবি আমরা করছি, কিন্তু যতক্ষণ ওই দেশে আছে, ওই উন্নত দেশের পরিবেশে আছে, সেইখানে মানবাধিকারের সুফল ভোগ করছে, তারা যেন বাংলাদেশের যে অপরাধ করেছে তার পক্ষে ছাপাই গাইতে না পারে সেইটার কথাটা অন্তত যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বলুক, ব্রিটেনের নেতৃত্ব বলুক, অন্য দেশে যদি কেউ থাকে সেখানে নেতৃত্ব বলুক, সেইটা আমাদের একটা দাবি থাকবে। 4.5 দশক বঙ্গবন্ধু হত্যা, আমরা কিন্তু এই সময়টার মধ্যে মনে রাখতে হবে যে এই সময়ের মধ্যে 26 বছর কিন্তু এই 45 বছরের মধ্যে 26 বছর কিন্তু বাংলা 28 বছরই আমি বলতে পারি বাংলাদেশের মঙ্গল চায়নি, যারা বাংলাদেশের উন্নতি দেখলে মনে করেছে আরে পাকিস্তান তো পিছিয়ে গেল, বাংলাদেশের কোন সাফল্য দেখলো যে আরে এটা তো তাইলে পাকিস্তান ফিরিয়ে আনার জন্য আমার যে চেষ্টা সেটা ব্যাহত হবে, এই মনোভাবের লোকগুলো আছে। এবং সেই ক্ষেত্রে সংগ্রামটা আমি অনেক সময় বলি, মাননীয় উপাচার্য আছেন শিক্ষার সঙ্গে জড়িত, যে ছাত্রলীগ আছে, রবিউল ভাই সংগঠন করেছেন, আমরা জাতীয় ছাত্রলীগ করেছি, এই 5 কোটির বেশি ছাত্রছাত্রীর মধ্যে 3 কোটি তো স্কুল 5 পর্যন্ত, না হয় 2 কোটি প্রাথমিক ধরলাম, কিন্তু বাকি 3 কোটি তো এই 6, 7 থেকে বিশ্ববিদ্যালয়। এই ছাত্রছাত্রীদেরকে সংগঠিত করা, তাদেরকে শুধু ছাত্রদের নাম যখন আসবে, এখন লাইসেন্স বাস, পারমিট বাস বা কোনো এই এমনকি বাস স্ট্যান্ডের ইজারা বা নৌঘাটের ইজারা কে পাবে, সেইটার জন্য যখন ছাত্র সংগঠনের কর্মীদের নাম আসে, হাসপাতাল করবে এবং হাসপাতালে অনিয়ম চলবে, সেইটার যখন নাম আসে ছাত্র সংগঠনের নেতা দাবিদারি, সেটা আমাদের দুঃখ দেয়। কারণ আমরা এমন একটা সময়ে পথে নেমেছিলাম 75-এর পরে, যখন খন্দকার মোস্তাক খুনি, তার অনুসারী যারা, প্রকৃত খুনি যারা, ফারুক রশিদ ঘোষণা দিয়েছিল যে পথে নামলে পাখির মতো গুলি করা হবে, এবং সেটা শুধু কথার কথা ছিল না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই বলা যায় রমনা রেসকোর্স বা সরোয়ার্দী উদ্যান, সেখানে কিন্তু তাদের ট্যাঙ্ক, মেশিন গান, কামানবাহী বাহিনী মোতায়েন ছিল। শাহবাগে তখন বেতার কেন্দ্র, যেটা নাম বদলে রেডিও বাংলাদেশ করা হলো, সেইখানে কিন্তু ট্যাঙ্ক মোতায়েন ছিল, বেতার কেন্দ্র তারা দখল করে নিয়েছিল, টেলিভিশন তারা দখল করে নিয়েছিল, সেই রকম পত্রিকা তাদের পুরো নিয়ন্ত্রণে ছিল। আমরা কিন্তু তখন রাজপথে নেমেছিলাম, আমাদের তো চাওয়া পাওয়ার কিছু ছিল না, এখনো চাওয়া পাওয়ার কিছু নেই, কোনো পত্রিকা ছিল না, টিভি ছিল না, রেডিও ছিল না, আমাদের পক্ষে চাওয়া পাওয়ার কিছু নাই, ছিল না। ক্লাসে ক্লাসে গিয়ে গিয়ে আমাদের কিন্তু বলতে হয়েছে যে ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা কি তোমাদের বিশ্ববিদ্যালয়ের ব্লু সুলতানা কামাল খুকির হত্যার বিচার চাইবে না? আমরা কিন্তু রুমে রুমে জনে জনে গিয়ে সেই কথাটা আমরা বলতে চেয়েছি। লাখ লাখ লিফলেট 4 নভেম্বরের ছোট আকারের লিফলেট, যাতে গোপনে বহন করতে অসুবিধা না হয়।
আমরা কিন্তু সেই সময় ছাত্র সংগঠনের কর্মী হিসাবে সেই ভূমিকাটা পালনের চেষ্টা করেছি। এখনকার ছাত্র সংগঠনের নেতৃত্বে যারা আছেন তাদের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে যে কোনো ছাত্র সংগঠনের তো চেতনা গড়ে তোলা, ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন মুক্তিযুদ্ধের পক্ষে জনমানুষকে সংগঠিত করা, ঐক্যবদ্ধ করা, সচেতন করার কাজটি করেছিল। সিনেটে অনেক রাজনৈতিক নেতা ছিল সদস্য, এমপিরা ছিলেন সদস্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ছিলেন সদস্য, জ্ঞানীগুণী পণ্ডিতরা ছিলেন সদস্য, সাংবাদিক ইউনিয়নের নেতারা ছিলেন সদস্য। তারা কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রস্তাব তুলেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সেই 4 নভেম্বরের মিটিং এর প্রসিডিংস করলে দেখবেন আমরা ছাত্ররা কিন্তু সেই বিষয়গুলো সামনে এনেছিলাম। 5ই নভেম্বর কিন্তু আমরা হরতাল করেছিলাম ঢাকা শহরে বঙ্গবন্ধু হত্যা এবং জেলখানার হত্যাকাণ্ডের প্রতিবাদে। এবং আপনি শুরুতে যে দাবিগুলো বললেন সেটা কিন্তু হত্যার পরে বায়তুল মোকাররমে আমরা গায়েবী জানাজার আয়োজন করেছিলাম, সেটা কিন্তু একটা জাতীয় নেতার কথা করা ছিল। গায়েবী জানার পরে আমরা সেখানে সমাবেশ করেছিলাম। 6ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় আবার সমাবেশ করেছিলাম। এই দাবিগুলো যে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হবে, ঘাতকদের গ্রেপ্তার করে কারাগারে নিতে হবে, বঙ্গবন্ধুর মর্যাদা সম্মান ফিরে দিতে হবে, সেইগুলো কিন্তু আমরা রাজবন্দীদের মুক্তি দিতে হবে, সেই দাবিগুলো কিন্তু আমরা 5ই নভেম্বর 6ই নভেম্বরের সমাবেশ থেকে নিয়ে এসেছিলাম। এবং পরবর্তীকালে বহুজনে এই দাবিকে অগ্রসর করে নিয়ে গেছেন। আমি মুক্তাদির ভাই যে কথাগুলো বললেন হয়তো দুঃখের কথা, কিন্তু আমি নিজেকে প্রতিরোধ যোদ্ধা, আমি যেমন 71-এ আমি মুক্তিযোদ্ধা সেটা কখনো বলি না, বীর মুক্তিযোদ্ধা সেটাও বলি না। আমি মনে করি 1 মার্চ আমি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গিয়েছি, 72-এর 8ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় খুলেছে, আমি অস্ত্র জমা দিয়ে 30শে জানুয়ারি 8ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে আবার ক্লাসরুমে চলে গেছি। ওই 1 বছর আমার যা করার দরকার ছিল, আমার বিবেক যা বলেছে সেই কাজটি আমি করেছি। 15ই আগস্টের পরে আমার বিবেক যা বলেছে আমি প্রতিরোধ সেই রকম কোনো দাবি করি না। আমার বিবেক যা বলেছে 15ই আগস্টের পরে আমি আমরা মনে, শুধু তাই না, আমরা এখানে একটু অ্যাড করতে চাই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে জীবন দর্শন ছিল, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা যেটাকে আমরা বলি একই জিনিস, এইটার পক্ষে আমরা মনে করেছি যে কাজ করা দরকার। বঙ্গবন্ধুর হত্যার বঙ্গবন্ধু হত্যার বিচার চাওয়া উচিত, প্রয়োজন, অত্যাবশ্যক। গণতন্ত্রকে সংহত করতে হলে, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে হলে, জনগণের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে হলে এগুলোর প্রয়োজন। সেই জন্যই আমরা লড়েছিলাম, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা শ্রদ্ধায় আমরা তার জন্য লড়েছিলাম। এবং এটা কোনো চাওয়া পাওয়ার কোনো বিষয় ছিল না, চাওয়া পাওয়ার কোনো বিষয় ছিল না। প্রথম 15ই আগস্ট পালন যদি যে মিলাদের কথা বললেন, আমার কিন্তু আওয়ামী লীগ কখনো পাওয়ারে আসতে পারবে এরকম কথা আমাদের জানা ছিল না, কিন্তু বা আমরা আশাও করিনি। কিন্তু তখন আমরা কিন্তু রিস্ক নিয়েছিলাম, জীবনের রিস্ক নিয়েছিলাম। তখন এমনকি আমাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন এরকমটাও আমাদের কোনো ধারণাই ছিল না। তারপরে আমরা মাঠে নেমেছিলাম এই জন্য যে এটা আমরা আমাদের দায়িত্ব মনে করেছি, মুক্তিযোদ্ধা হিসেবে আমরা দায়িত্ব মনে করেছি, একজন দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমাদের দায়িত্ব মনে করেছিলাম, সেই জন্য আমরা কাজ করেছি। এটা আজকের অনেকেই অর্থের মানদণ্ডে যে রাজনীতি, সেই রাজনীতির বিপরীতে আমাদের আদর্শের রাজনীতি ছিল, অবস্থানটা ছিল। প্রথম 15ই আগস্ট বললেন, প্রথম 15ই আগস্টের পত্রিকা 76-এ দেখেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বা বঙ্গবন্ধু একটি শব্দ কিন্তু কোন দৈনিক পত্রিকায় ছিল নাই। কিন্তু আমরা যখন মনে করেছি বিশ্ববিদ্যালয় মসজিদে যখন মিলাদ হবে, আমি ব্যক্তিগতভাবে কিন্তু নজর দিয়েছিলাম হাজার হাজার ছাত্র যাতে সেখানে উপস্থিত থাকে। জিলাপির কথা যেটা বললেন, আমার কিন্তু কখনো স্মরণেই আসে নাই যে মিলাদ অনুষ্ঠান হবে, সেইটার একটি ধর্মীয় দিক আছে। আমার কিন্তু নজরে ছিল সবসময় যে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি যিনি মোনাজাত পরিচালনা করবেন কে হতে পারে। আমাদের মনে হয়েছিল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার যিনি মসজিদে কেন্দ্রীয় মসজিদের ইমাম, তাকেই আমরা নিয়ে এসেছিলাম অনুরোধ করে। তাকে ভয় দেখানো হয়েছিল, হত্যার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আমাদের কাছে আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। আমরা যখন অনুষ্ঠান শুরু হয়ে যায়, যখন মোনাজাত পরিচালনা হয়, তখন দেখি যে মোস্তফা জালাল মহিউদ্দিন আমাদের জাতীয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন,
পরে ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়েছেন, তিনি দেখি যে পুরান ঢাকা থেকে জিলেপি নিয়ে এসেছেন এবং আমাকে বললেন তখন যে অজয় দা এটা দরকার হয় আপনি আমাকে স্মরণ করায় দেন নাই, কিন্তু আমার মনে হয়েছে যে নিয়ে যাই। এই কিন্তু মানে আমরা কিন্তু কোনো একেবারেই ওই সময়টা আমরা যে সামনে এসেছিলাম, ঝুঁকি ছিল অবশ্যই, কিন্তু ঝুঁকির চেয়েও ছিল বাংলাদেশের প্রতি ভালোবাসা, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা। ওই সময় আমি ওই সময়টাতে আমি একটা ভিন দেশে রাজনৈতিক আশ্রয়ে ছিলাম, একটা ভিন দেশে। সেটা কিন্তু সেটাও প্রসঙ্গক্রমে বলি যে প্রতিরোধ বললেন, আমার কাছে কিন্তু একদিন খবর আসলো যে ইসমাত কাদির গামা, ওবায়দুল কাদের, রবিউল আলম চৌধুরী, মমতাজ হোসেন, সৈয়দ নুরুল ইসলাম, এদের সবাইকে হত্যা করা হয়েছে এবং একবারে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছিল যে সব তো শেষ হয়ে গেল, এখন আমাদের ভূমিকা কি হবে। পরে যাই হোক ওবায়দুল কাদের ফিরে এসে বললেন যে না, শুধুমাত্র সৈয়দ নুরুল ইসলামকেই হত্যা করা হয়েছে, অন্যরা সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছে। এবং যেদিন ওবায়দুল কাদের বললেন তারপরের দিনই কিন্তু উনি নিমভূমিকের রুম থেকে, উনি হাউস টিউটর ছিলেন, তার রুম থেকে গ্রেফতার হয়ে গেলেন। স্বপন আমি এখানে ছোট্ট একটা ঘটনা বলি আমাদের আওয়ামী লীগের চরিত্রটা বোঝার জন্য। যা প্রথম যখন আপনার ঘরোয়া রাজনীতি শুরু হলো, মতিউর রহমান, মাননীয় সংসদ আপনাকে দিয়ে শেষ করবো, আমি একটু স্যারের কাছে যদি অনুমতি দেন আমি যাই, স্যারের কাছে আমি আপনাকে দিয়ে শেষ করে দিব। জি স্যার, অসুবিধা নেই, অসুবিধা নেই, বলেন। জি স্যার আপনি বলেন, আরিফিন সাহেবের কাছে যান। জি আরিফিন স্যার আপনি শুনলেন, আমরা এই কথাও তথ্য জানি, একজন কর্নেল, একজন মেজর দূতাবাসে গিয়ে, যেই দূতাবাসের সাথে আমাদের বন্ধুত্ব প্রতিম দেশ হিসেবে সম্পর্ক ছিল, তাদের অ্যাম্বাসাডার কাছে গিয়ে তারা অস্ত্র কিনতে চায় সেটা বলে। কোনো মেজর জেনারেলও যায় নাই, কোনো সেনাপ্রধানও যায় নাই। তাহলে আপনি দেখেন আমরা কাদের সাথে তাহলে বন্ধুত্ব প্রতিম দেশ হিসেবে ছিলাম। এক, দ্বিতীয়ত কথা হলো যে আমাদের এই প্রতিরোধ যুদ্ধে বঙ্গবন্ধুর হত্যা 15 আগস্টে এই ঘাতকেরা বঙ্গবন্ধুর সপরিবার হত্যার পরে আমরা যদি এখন তথ্য পাই, এই রাস্তার মধ্যে যেসব বস্তিবাসী শুয়েছিল তাদেরকেও কিন্তু মানে হত্যা করা হয়েছিল। তাদেরকেও আপনার বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায়, মোহাম্মদপুরে, ধানমন্ডির এরিয়াতে যারা বস্তিবাসী তাদের উপরে, তাহলে দেখতেছি যে শুধু যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাহলে তারা তাদের পুরো বাঙালি জাতির উপর এই ঘাতকদের একটি আক্রোশ ছিল। তার পাশাপাশি আমাদের গাঢ় সম্প্রদায়ের তারাও কিন্তু আপনার বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন। আমি যখন সেই আপনার ময়মনসিংহে গেলাম, হালুয়াঘাটে গেলাম, সেই আপনার এই নেত্রকোনায়, জামালপুর বেল্টে যখন আমি শুটিং করতে গেলাম, প্রতিরোধ যোদ্ধাদের উপর জনক নাটকটি করতে গেলাম, আমি, তারিক এনাম সব পুরো টিম গেলাম, সেখানে অনেক টোটাল আদিবাসী মারা গিয়েছে বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে। 25 জন সম্মুখ যুদ্ধে তারা, এই 25 জনের সমাহিত করা আছে বিভিন্ন জায়গায়, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, এই বেল্টে। সেখানে আমাদের সংসদ সদস্য ছবি বিশ্বাস আমাকে বিভিন্ন জায়গায় দেখাইছে। তাহলে আমার প্রশ্ন হলো যে আজকে এই প্রতিরোধ যোদ্ধাদের নামের তালিকাটা আমাদের নেই। আজকে রবিউল ভাই অনেক কষ্ট, আমি জানি ওনার ভিতরে অনেক চাপা কষ্ট আছে, কারণ ওনারা কোনো লোভে দেশ স্বাধীন করে নাই, ওনারা কোনো লোভে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ চান নাই, চেয়েছে যে বঙ্গবন্ধুর হত্যার বিচারটা হোক। আপনি চাচ্ছেন কমিশন গঠন, সবকিছু মিলে স্যার আপনার পক্ষ থেকে বলবো, এবং তারপর আমি মাননীয় সংসদ সদস্যকে দিয়ে শেষ করে দিব আজকে। স্যার বলুন। জি, যে কথাগুলো আমরা আলোচনা করেছি, আমার মনে হয় তার মধ্যে মূল জিনিসটাই হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, বা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আগে থেকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র কিন্তু এখনো অব্যাহত আছে। এটা আমাদের মনে রাখতে হবে, এবং সেটা যদি মনে রাখেন তাহলে আমরা ধরে নিব যে জাতির নিরাপত্তা, প্রজাতন্ত্রের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা একটা হুমকির মধ্যে থেকে যাবে, কারণ এই বিশ্বাসঘাতকতা তো আছে চারদিকে। তো তাদেরকে চিহ্নিত করা, এবং সেই কারণেই কমিশনের প্রয়োজন আছে। এই যে ময়মনসিংহের অঞ্চলে আপনার 25 জনের যে হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে হয়েছে, কালকেই কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, ওখানকার এক অধ্যাপক নজরুল ইসলাম, তিনি তার একটা আলোচনায়, আমিও সেটার সঙ্গে যুক্ত ছিলাম ভার্চুয়াল কমিউনিকেশনে, উনি বলছিলেন যে একটা এলাকায় 5 জনকে একসাথে গুলি করে মেরে ফেলা হয়েছিল, তারা প্রতিবাদ মিছিল বের করেছিলেন। তো এই বহু ঘটনা আছে, এগুলো তো হারিয়ে যাচ্ছে। এমনকি যারা প্রতিরোধ করেছিলেন তারাও তো
স্বাভাবিক প্রক্রিয়া একদিন পৃথিবী থেকে বিদায় নেবেন। এই বিষয়গুলো জানবো কিভাবে আমরা? এই জানার জন্যই এখন এই কমিশন দরকার আছে। এই যে অজয়দা বললেন পৃথিবীর বিভিন্ন দেশে এরা যে পালিয়ে আছে, আমার মনে পড়ে যে আপনার কানাডাতে আপনি যে দেশে এখন বসবাস করছেন সেখানে যে এক্ষুনি বসে আছে, তার ব্যাপারে কানাডিয়ান হাই কমিশনার বেশ কয়েক বছর আগে, আমি যখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব ছিলাম, আমি মহিলা রাষ্ট্রদূত ছিলেন, ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম একটা অনুষ্ঠানে, তিনি আসলেন এবং সেই সুযোগটা নিয়ে আমি আমার বক্তব্যে বললাম যে বঙ্গবন্ধু হত্যাকারী, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যাকারী একজন তোমার দেশে আছে, আশ্রয় নিয়ে আছে। তো এইটা কি করে সম্ভব? একবিংশ শতাব্দীর এই সময়ে আমরা যখন সভ্যতার কথা বলি, তখন একজন হত্যাকারী আরেক দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকবে, এটা তো আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, আমরা বুঝতে পারি। তো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। তখন তার বক্তব্য কালীন সময়ে তিনি যেটা বললেন, একেবারে পাবলিকলি বললেন সকলের সামনে, যে উপাচার্য একটু আগে যে কথা বললেন আমি এটা বুঝতে পারি, আমার দেশের নিয়মের কারণে আমাদের এই বিষয়ে এখন কিছু করার নেই, কিন্তু আপনাদের উপাচার্য যে কথা বলেছেন আমি ব্যক্তিগতভাবে একজন কানাডিয়ান নাগরিক হিসেবে মনে করি সেটাই ঠিক, যে হত্যাকারীকে আশ্রয় দেওয়া ঠিক হয়নি, তাকে এই দেশে পাঠানো উচিত। তখন কিন্তু হত্যাকাণ্ডের বিচারও হয়ে গেছে, তার বিরুদ্ধে শাস্তির রায় ঘোষণা করা আছে। তো এটা উনি বললেন। তারপরেও আজকের এই বিশ্ববিদ্যালয়ের একটি বিশাল অনুষ্ঠানে আপনারা যে কথাগুলো বললেন, আপনাদের উপাচার্য যে কথাগুলো বললেন, এগুলো ডিপ্লোম্যাটিক মেইলে, ডিপ্লোম্যাটিক ব্যাগে এই তথ্যগুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা পাঠাবো। এটাই আমাদের রুটিন কাজ, আমরা এটা পাঠাবো। কিন্তু এটা কতদূর হবে সেটা আমি জানি না। তা আমি পত্রপত্রিকায় দেখছি যে এখন এই বিষয়টা কিছুটা অগ্রগতি হচ্ছে। আমি আশা করব যে কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশে যারা পালিয়ে আছে তাদেরকে অতি শীঘ্র বাংলাদেশে ফিরিয়ে আনা হোক এবং তাদের বিরুদ্ধে যে বিচারের রায় ঘোষণা করা আছে সেটি কার্যকর করা। আর একই সাথে আজকে জাতির জনকের জীবন দর্শন নিয়ে তো আমরা আলোচনা করছি। এই নতুন প্রজন্মের কাছে আমার একটা আহ্বান থাকবে যে বঙ্গবন্ধুর কথা আমাদের বলার দরকার নেই, বঙ্গবন্ধুর কথা বঙ্গবন্ধুই বলে গেছে, লিখে গেছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধুর কারাগারে রোজ নামচা, বঙ্গবন্ধুর আমার দেখা নয়াচিন, এই গ্রন্থত্রয়, এই তিনটি গ্রন্থ, এগুলো যদি আমাদের ছেলে মেয়েরা পড়ে, পাঠ করে, স্কুলের পাঠ্যসূচিতে যদি এগুলো এই বইগুলোকে অন্তর্ভুক্ত করা হয়, পর্যায়ক্রমে তারা বঙ্গবন্ধুকে জানবে এবং একই সাথে বঙ্গবন্ধুর যে বক্তব্য, যে বক্তৃতাগুলো তিনি দিয়েছেন, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ সহ বহু সময় বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ ভাষণ দিয়ে গেছেন। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রথম কেন্দ্রীয় কমিটির সভা বঙ্গভবনে হচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যুর কিছুদিন আগে। সেই সভায় তিনি যে কথাগুলো বলছে এখনো যদি আমরা পাঠ করি, বুঝতে পারি যে বঙ্গবন্ধু এই বাংলাদেশকে কতটা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং বাংলাদেশকে যদি অগ্রগতি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দিকে নিয়ে যেতে হয় তাহলে আজকে কি করণীয় বিস্তারিত তিনি বলেছিলেন। সেই সময় লম্বা একটা বক্তৃতা দিয়েছিলেন, যদিও বঙ্গবন্ধু সচরাচর খুব বেশি দীর্ঘ বক্তৃতা করতেন না। তো এগুলো এখন আমাদের ছেলে মেয়েদের সামনে আমাদের উপস্থাপন করা দরকার, আলোচনায় আমাদের নিয়ে আসা দরকার। বঙ্গবন্ধুর কথা বঙ্গবন্ধুই বলে গেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর শিক্ষা যদি আমরা নিতে চাই তাহলে আমাদের সেখানেই বারবার ফিরে যেতে হবে। বঙ্গবন্ধু শুধু জাতির পিতা নন, তিনি জাতির শিক্ষক। এই জাতির শিক্ষক থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের দায়িত্ব। শুধু 15ই আগস্ট আসলো, আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম আনুষ্ঠানিকভাবে, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল সেটা মনে করলে হবে না। বৎসরের প্রতিটি দিন বঙ্গবন্ধুকে স্মরণ করা আমাদের দায়িত্ব, আমাদের সামাজিক দায়িত্ব, ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্ব, নাগরিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় দায়িত্ব। আসুন আমরা সবাই বঙ্গবন্ধুকে স্মরণ করে বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাই। তাহলে এই যে আজকে আমরা যে কথাগুলো বলছি, এই দুর্নীতি, এই আপনার অস্বচ্ছতা, এই অনিয়ম কারা করছে? বঙ্গবন্ধুর কথা বলেই এই দুর্নীতির সঙ্গে অনেকে যুক্ত হচ্ছে। যে বঙ্গবন্ধুর কথা বলে সে দুর্নীতি করে কিভাবে? অতএব বঙ্গবন্ধুকে সে উপলব্ধি করতে পারছে, কারণ ব্যক্তি স্বার্থে, সংকীর্ণ গোষ্ঠীর স্বার্থে সে হয়তো বঙ্গবন্ধুকে কাজে লাগানোর চেষ্টা করছে। আরেকটা কথা বলে আমি শেষ করি। এই যে 15ই আগস্ট, আপনার 15ই আগস্টকে কেন্দ্র করে ঢাকা শহরে পোস্টারে ছেয়ে গেছে। পোস্টার কিসের জন্য? ব্যানার কিসের জন্য? যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন। তো সেই ব্যানার পোস্টারে দেখবেন যে
একেবারে দলীয় নেতা কর্মীদের একেবারে ধরেন তৃণমূল পর্যায়ের না হলেও কাছাকাছি ওয়ার্ড পর্যায়ের ওনারা বিভিন্ন জন, সবাই হয়তো নয়, বিভিন্ন জন যেটা দেখছি যে বঙ্গবন্ধুর একটা ছবি এক প্রান্তে আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ছবি এক প্রান্তে হয়তো আছে, কিন্তু তার নিজের ছবি বিশাল আকারে দেওয়া আছে, রঙিন ছবি, এমন একটা ভাব যেন এটা একটা উৎসবের পোস্টার, কিন্তু বঙ্গবন্ধুর ছবি সেইটা অনেক ছোট। তো এটা কি নিজের আত্মপ্রচারণা, যে আত্মপ্রচারের জন্য এখন এই ধরনের পোস্টার লিফলেট তারা বের করছে? তো এইসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। 15ই আগস্ট অত্যন্ত ভাব গাম্ভীর্যের মাঝে পালন করতে হবে, কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিন 15ই আগস্ট, এবং সেই দিন থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক চেতনা, অসাম্প্রদায়িক চিন্তা চেতনা সবকিছুর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। দীর্ঘ 21 বছর লেগেছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে। এই যে কথা অজয়দা বলছিলেন, মুক্তাদির ভাই বলছিলেন যে এই প্রতিরোধকারীদের তালিকা আপনি বলছেন, প্রতিরোধকারীদের তালিকা তো বটেই, আর তাছাড়া প্রতিরোধ করতে গিয়ে যারা হত্যাকাণ্ডের শিকার হলেন, রামপুরা টেলিভিশন কেন্দ্রে 75-এ আপনার সেনাবাহিনী ঢুকে 3 জনকে তাৎক্ষণিকভাবে মেরে ফেলল, মেরে রামপুরার ওই টেলিভিশন স্টেশনের পাশে যে খালটা আছে সেখানে ফেলে রাখলো। একটা জি হাতের ঝিলে একটা টেলিভিশন স্টেশন, একটা সম্প্রচার কেন্দ্র, সেখানে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটলো। তাহলে এই হত্যাকাণ্ড তো সেই দিনই পরবর্তী বুলেটিনে এটা প্রকাশ করার কথা, পরবর্তী বুলেটিন, কারণ একটা নিউজ মিডিয়াতে যদি ঘটনা ঘটে তাহলে পর মুহূর্তে সেটা প্রচার হবে, সম্প্রচার হবে। সেইটা একটা সম্প্রচার কেন্দ্র প্রকাশ করতে 21টা বৎসর অপেক্ষা করতে হয়েছে, 21টা বৎসর তারা প্রচার করতে পারেনি যে এই ঘটনা ঘটেছে। তাহলে বুঝতে পারেন যে কোন অন্ধকারে আমরা নিমজ্জিত ছিলাম। সেখান থেকে আজকে আমরা এগিয়ে চলেছি। তো আমার মনে হয় যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাব। সেই ধন্যবাদ আরফিন স্যার। আপনার মাননীয় সংসদ সদস্য, আপনাকে দিয়ে আমরা শেষ করব। আপনি আরফিন স্যারের অনেক বক্তব্য শুনেছেন। আমাদের যেই বক্তব্য হলো যে আরিফিন স্যার সর্বশেষ একটি কথা বললো, যে পোস্টারে আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী, এটাকে আমি মৃত্যুবার্ষিকী বলি না, কারণ এটা তো নর্মাল ডেট না, এটা একটা ট্র্যাজেডি। রবীন্দ্রনাথের মৃত্যু আর বঙ্গবন্ধুর মৃত্যু কিন্তু এক জিনিস না। আমি জানি যে অগাস্ট মাসে অনেক দুঃখের মাস আছে, তারিখ আছে, যেমন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথকেও আমরা হারিয়েছি, নজরুলকে হারিয়েছি, কিন্তু ওনাদের মৃত্যু আর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড খুব ট্র্যাজেডি। সুতরাং আমার বক্তব্যটা হলো আপনার কাছে আমার জানার এজ এ সঞ্চালক হিসেবে, সেটি হলো যে এই বঙ্গবন্ধুর ছবিটাকে, এটা আমরা যদি একটি, আজকে দেখেন মহাত্মা গান্ধীর ছবি ভারতবর্ষে যত্রতত্র ভাবে ব্যবহার হচ্ছে না, এই জায়গাটা কি আমরা কি সংরক্ষণ করতে পারি না? এই যে বঙ্গবন্ধুর ছবি আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, এগুলি আমি নাম উচ্চারণ করলাম না, যত্রতত্র ভাবে থাকে। এবার আমি এই যে আপনার যখন প্রতিরোধ যোদ্ধাদের উপর শুটিং করতে গেলাম, বঙ্গবন্ধুর শতবর্ষ ছিল, 100তম শতবর্ষের অনুষ্ঠান ছিল, যে সকল আপনার ব্যানার তৈরি করা হয়েছে, একদিন যখন রাত্রেবেলা আমি যখন কাজ শেষ করে যাচ্ছি, দেখলাম সেই ব্যানারগুলিকে আমাদের ছিন্নমূল বস্তির, আর ঠান্ডার সময় এই ডিসেম্বর মাসে, তারা সেইভাবে যেভাবে বঙ্গবন্ধুর ছবিটাকে যেভাবে আষ্টে বৃষ্টি ধরে এবং যেভাবে রাস্তার মধ্যে পড়ে আছে, এতে কি আমরা কি বঙ্গবন্ধুকে কি সঠিকভাবে মূল্যায়নটা করতে পারছি, শ্রদ্ধাটা জানাতে পারছি? এই জায়গাটুকু আমাদের একটু কি ভাবা উচিত না? তারপরে শহীদ রহমানের ছবি বিশাল করে দিলাম, বঙ্গবন্ধুর ছবি একটা দিলাম আপনি স্ট্যাম্প সাইজে, এটা কেন? এই জায়গাটা কি আমাদের দলের, আমাদের কালচারটাই নষ্ট হয়ে গেছে। আমরা আওয়ামী লীগ যারা করি বা আওয়ামী লীগের যারা নেতৃত্ব দেই বা দিচ্ছেন, আমরা আওয়ামী লীগের রাজনীতিটাকে সঠিকভাবে, বা আওয়ামী লীগের রাজনীতিটা কি, আমরা যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা পড়ি, কারাগারের রুজনামটা পড়ি, এখানে আওয়ামী লীগের রাজনীতির জিসটা উঠে এসেছে। তা আওয়ামী লীগের রাজনীতিটা কি, এইটা আমরা বর্তমানে যারা তরুণ যুবক তাদের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। এটা আমারও ব্যর্থতা। আমিও একটি ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের সভাপতি, আমিও আপনার ব্যর্থ হয়েছি। আমি তারা এটা একটা বিএনপি কালচার ছিল, এবং সেই কালচারটা এখন আমাদেরকে একেবারে খেয়ে ফেলেছে। এখন আমরা নিজেদের ছবি বিরাট করে দিয়ে বঙ্গবন্ধুর ছবি শুরু করে দিয়ে এটা, আর এইভাবে বঙ্গবন্ধুর ছবির অপব্যবহার
আপনার এই যে কোথায় গিয়েছে, আপনার নাম তো উচ্চারণ করতে পারি না। এই কয়দিন আগে যে অ্যারেস্ট টেস্ট হলো এই সমস্ত নোংরা লোকজন, তারাই তো আওয়ামী লীগের নেতা ছিল। তারা আওয়ামী লীগের নেতা হিসেবে বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে যে তারা কথা বলতো, এবং এটা কিন্তু আমাদের যারা নেতৃত্ব তারা কিন্তু জানতেন তাদের সম্পর্কে, কিন্তু তারা কখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। একটা যেন একটা মানে নীরব সমর্থন তাদের প্রতি ছিল এই সমস্ত খারাপ লোকদের প্রতি। একমাত্র আমি মনে করি, আমার একেবারে শেষ কথাটা আমি বলে দিচ্ছি, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একমাত্র পারেন রাজনীতিটাকে রাজনীতিকদের হাতে আবার ফিরিয়ে দিতে, এবং রাজনীতিরা যা রাজনীতিক যাতে করে, এবং ওনার যে সংগঠনের দায়িত্ব আমাদের মতো যাদের হাতে আছে আরেকটু উপযুক্ত লোকদের হাতে দায়িত্ব থাকা উচিত বলে আমি মনে করি। এদের মধ্যে আমাদের মতো যারা আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করে থাকি তাদের অনেকে রাজনীতিটা কি জিনিসও যেমন বুঝি না, সংগঠনটা কি জিনিস সেটাও আমরা বুঝি না। সেখান থেকে উদ্ধার করতে পারেন জননেত্রী শেখ হাসিনা। উনি আমাদের শেষ ভরসাস্থল। আমি আশা করব এইবারকার মানে যে 15ই আগস্ট আমরা পালন করছি, আমরা যে শোক দিবস, জাতীয় শোক দিবস পালন করছি বা শোকের মাস পালন করছি, এইটা থেকে শিক্ষা নিয়ে এবং আমাদের সকলের কথাবার্তা থেকে শুনে উনি একটা বিচার বিবেচনা করে উনি কতিপয় পদক্ষেপ নেবেন। তার মধ্যে কমিশন গঠন একটা, রাজনীতিকদের হাতে ছেড়ে দেওয়া একটা, এবং যে রাজনীতির বাইরের শক্তি যেভাবে রাজনীতির ময়দান দখল করছে দাপটের সাথে, সেটাকে রোধ করা, এবং রাজনীতির যে বাণিজ্যিকরণ হয়েছে সেই রাজনীতির বাণিজ্যিকরণ থেকে রাজনীতিকে মুক্ত করার ক্ষমতা উনি রাখেন, এবং সেটা একমাত্র তার দ্বারাই সম্ভব। আমরা তার কাছে বিনীত আবেদন করব যে আপনি এই কাজটি করুন। আমরা আমাদের কাজ করেছি যথাসময়ে যথাসাধ্য অনুযায়ী। আমার সাধ্যের বাইরে তো আমি কিছু করতে পারি না। আপনার অনেক সাধ্য, আপনার অনেক সুযোগ আছে, আপনি আপনার সুযোগটাকে কাজে লাগিয়ে দয়া করে বঙ্গবন্ধুর আদর্শের যে রাজনীতি সেটাকে আবার আমরা চাঙ্গা করে তুলি। আসুন, আপনার নেতৃত্বে আমরা কাজ করতে চাই। আমরা তার কাছে আবেদন জানাবো। এটা ধন্যবাদ আমাদের মাননীয় সংসদ সদস্য রবিউল ভাইকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরিফিন সিদ্দিকী স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি প্রতিরোধ যোদ্ধা সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আকাশ বাংলার প্রযোজক আব্দুর রহিমকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও গভীর চিত্রে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি, ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা গভীর চিত্তে স্মরণ করছি। আর দুদিন পরে 15 আগস্ট হবে। তবে একটি কথাই শুধু বলে দেব যে আমরা যদি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যাই বা শ্রদ্ধা নিবেদন করতে যাই, দয়া করে কেউ ওই সেলফি তুলে বা কেউ সেখানে হাস্যরস্যভাবে সেখানে যেন না করি। আমরা যেন বিনম্র শ্রদ্ধাটা জানাই। সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, বঙ্গবন্ধুকে ভালোবাসুন, দেশটাকে ভালোবাসুন, মুক্তিযুদ্ধটাকে ভালোবাসুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। শুভরাত্রি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা।